বাংলায় জাভা কোর কোর্স বিগিনার টু অ্যাডভান্সের ষষ্ঠ লেকচারে সবাইকে স্বাগত। আজকে আমাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টরস আর হচ্ছে যে দিস ভার্সেস দিস, এই যে সাইট হচ্ছে একটা প্যারামিটার দেওয়া। তো কনস্ট্রাক্টর আবার কি জিনিস, এগুলো দরকার নেই আমাদের, এটা নিয়ে দরকার আছে। তো হচ্ছে যে কনস্ট্রাক্টর আবার কি জিনিস, না এটা আমরা হলো যে কেন ইউজ করব। তো এই কনস্ট্রাক্টর কেন ইউজ করবো আর দিস ভার্সেস দিস এটা আবার কি জিনিস, এগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা হলো যে আমাদের পঞ্চম লেকচারে যে জিনিসগুলো ছিল, আমাদের পঞ্চম লেকচার আমরা কি দেখছিলাম যে একটা ক্লাসের ভিতরে আমরা মেথড বানাইছি, সেই মেথডগুলোকে কল করার জন্য আমরা আবার হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করছিলাম। তো অবজেক্ট কেন ক্রিয়েট করছিলাম, বা আমরা একটা হলো যে মেথড কিভাবে ডিক্লেয়ার করছিলাম, সেই জিনিসগুলো আমরা আর একবার দেখবো, কারণ আমরা তার সেগুলোর সাথে আমাদের এই যে কনস্ট্রাক্টরের যে জিনিসগুলো সেগুলো রিলেটেড। তাহলে আমরা আমাদের ইন্টেলে যে আমাদের যে আইডিই আছে সেখানে যাই, যাওয়ার পরে আমরা একটা নতুন একটা ক্লাস বানাই নিই। ক্লাস না, সরি, প্যাকেজ। প্যাকেজের নাম আজকে কি প্যাকেজ, আজকে হলো সিক্স সিক্স লেকচার, তাহলে লেকচার এই নামে একটা প্যাকেজ বানাইলাম। তার ভিতরে আমরা জানি যে আমরা একটা একটা ক্লাস বানানো লাগবে। ক্লাসের নাম দিলাম হচ্ছে আমরা কি ক্লাসের নাম দিব, দিব হচ্ছে যে মেইন, মেইন ক্লাস। আচ্ছা, তাহলে আমাদের হলো যে সিক্স লেকচারের ভিতরে আমরা একটা মেইন ক্লাস বানাই নিলাম। এই যে আমাদের মেইন সিক্স লেকচার প্যাকেজের ভিতরে আমাদের একটা মেইন ক্লাস। এখন তার ভিতরে এখন কি করব, আমাদের জানি যে ওই যে একটা মেথড তো লাগবে, আমাদের একটা মেইন মেথড লাগবে। মেইন মেথড না ছাড়া আমাদের তো কম্পাইলার তো বুঝতে পারবে না যে কোন জায়গা থেকে আমার কাজ শুরু করা লাগবে। তাহলে আমরা মেইন একটা মেথড বানাই নিলাম এর ভিতরে, আর তার ভিতরে দেখি এটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। ওকেতে আমরা চেক করে নিই যে ঠিক আছে কিনা, কন্ট্রোল শিফট F10 দিয়ে রান দিলাম আমরা, বা এখান থেকে এই যে রান মেইন। আচ্ছা, আমরা এই যে বলতেছি কিন্তু ওকে, তার মানে কি আমাদের যেহেতু লিখছি বা আমাদের প্যাকেজটা বানানো ক্লাসের ভিতরে, সেটা প্যাকেজের ভিতরে ক্লাসটা বানানো সেটা ঠিকঠাক আছে। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিই। এখন এখানে তো আমরা একটা জিনিস প্রিন্ট করলাম, তাই না, যে ওকে নামে একটা জিনিস প্রিন্ট করলাম। তো এখন আমরা চাচ্ছি কি যে আমরা একটা হলো যে মেথড বানাবো। যেমন যদি মেথডটার কাজ কিরকম হবে, গত লেকচারে জিনিসগুলো কিন্তু এগুলো, যেমন ইন্টিজার বললাম নাম্বার 1 ইকুয়াল টু 5, আর হচ্ছে যে নাম্বার 2 ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 6। এখন ইন্টিজার নাম্বার 1 এ 5 আর নাম্বার 2 তে 6। তো আমরা চাচ্ছি যে আমরা এই যে মেইনের ভিতরে আমরা কিন্তু এরকম করে দেখতে পাই, তাই না, যে ইন্টিজার ইন্টিজার রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, এটা আমরা দিলাম। তারপরে যখন সিস্টেম আউট করি আমরা, সিস্টেম আউট কি রেজাল্ট, তাহলে কিন্তু আমাদের এই যে যোগফলটা সেটা আমাদের দেখানোর কথা। এই যে আমাদের যোগফল যেটা 11 সেটা আসছে। তো আমরা চাচ্ছি যে না, আমরা তো এই মেইন মেথডের ভিতরে কেন করবো, আমরা তো এই যে প্যাকেজটা যে আছে এই প্যাকেজের ভিতরে আমরা হচ্ছে যে আরেকটা মেথড বানাবো। এই যে মেইন প্যাকেজটা আছে তার ভিতরে এটা যেহেতু একটা মেইন মেথড, আমরা আরেকটা মেথড বানাবো, সেই মেথডকে আমরা বলবো যে তুমি এই যোগ বিয়োগের কাজ করো, এটা আমার কাজ না। তাহলে আমরা একটা মেথড বানাই। মেথড কিভাবে বানাবো, পাবলিক স্ট্যাটিক, আমরা স্ট্যাটিক কেন লিখছি সেটা আমরা পরে বুঝবো। তারপর কি ভয়েড দিলাম, ভয়েড কেন দিলাম মানে আপাতত ভয়েড রাখি, আমাদের দেখি কি হয়। আর এটার নাম কি দেবো, এটার নাম দিলাম হচ্ছে ক্যালকুলেশন। এটা আমাদের হচ্ছে মেথডটার নাম দিলাম। তারপর মেথডটার জন্য সরি, তারপর আমার মেথডটার জন্য এরকম হলো যে ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমরা এখন এই যে এখানে তো কোড লিখবো, তাহলে আমরা এখন কোড লিখি। তো আমাদের কোড কি হবে, আমাদের কোড হবে হলো যে এই যে যে নাম্বার দুইটা আছে এই নাম্বার দুইটা আমরা হলো যে এর ভিতরে নিয়ে তার ভিতরে আমরা যোগ করে কিছু একটা করবো। তো এর ভিতরে যে আমরা নাম্বারটা নিব, তাহলে তো অবশ্যই আমাদের এই ফাংশন থেকে আমাদের একে কল করা লাগবে, তাই না। তাহলে এখন কল করবো কিভাবে, আমরা যদি এই লাইনগুলোকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা এখন কল করি, কি কল করব, ক্যালকুলেশন নামে যে মেথডটা নিচে বানাই রাখলাম, একে একে কল করলাম। তাকে কল করে বললাম যে তুমি নাম্বার 1 কে আর নাম্বার 2 কে নিয়ে যাও তোমার কাছে। তাহলে ও এখন নাম্বার 1 আর নাম্বার 2 কে নিয়ে গেল। আচ্ছা, তো নাম্বার 1 আর নাম্বার 2 কে নিয়ে গেল, কিন্তু এখানে কিন্তু একটা লাল দাগ দেখাই দিছে, মানে বলতেছে এখানে একটা সমস্যা হয়ে গেছে। তো কি সমস্যা হয়ে গেছে, যদি আমরা দেখি যে এই যে আমাদের যে মেথডটা বানাইছি যার নাম হচ্ছে যে ক্যালকুলেশন, তার ভিতরে যে নাম্বারটা যে নিয়ে আসলাম আমরা, আমরা কিন্তু যে প্যারামিটারের ভিতরে এই জিনিসগুলো এই দুইটা সংখ্যা কিন্তু রাখার জন্য কিছু রাখি নাই।
তো আমরা যে সংখ্যাটা নিয়ে আসলাম আমরা তো জানি যে এই সংখ্যাগুলো একটা জায়গাতে আমাদের রাখা লাগবে। তো এখন রাখার জন্য একটা জায়গা বানাই। কিরকম জায়গা? নাম্বার 1 আর নাম্বার 2 কি একটা ইন্টিজার টাইপের জিনিস, তাহলে ইন্টিজার n1 আর ইন্টিজার n2। এটার নাম কিন্তু ফ্যাক্ট করে না। নাম আমরা n1 n2 না দিয়ে যদি আমরা এরকম নাম্বার 1 নাম্বার 2 ও দেই, যে নাম্বার 1 নাম্বার 2, তাও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা কিন্তু সেম নামও দিতে পারি এখানে। তাহলে নাম্বার 1 নাম্বার 2 দিয়ে দিলাম। তাহলে এখন এই যে এখান থেকে কিন্তু লাল দাগ কিন্তু চলে গেছে। তার মানে হচ্ছে যে এখন এই সংখ্যাগুলো যে এখানে নিয়ে আসলো, সে নিয়ে এসে একটা রাখার মতো একটা জায়গা সে এখানে প্যারামিটারের ভিতরে পেয়ে গেল। আচ্ছা, পেয়ে যখন গেল, তাহলে এখন এই মেথডটা আমরা কেন বানাইলাম? পারপোজ কি? পারপোজ হচ্ছে যে আমাদের এই মেথডটা আমাদের এই দুইটা সংখ্যাকে যোগ করে দিবে। তাহলে আমরা এখন এখানে ইন্টিজার রেজাল্ট নামে একটা কিছু বানাই, আর এস ইকুয়াল টু রেজাল্ট ইকুয়াল টু, আচ্ছা না রেজাল্ট না দিয়ে আমরা একটা কাজ করি, এখানে কি দেবো, সাম দিলাম। ইন্টিজার সাম ইকুয়াল টু নাম্বার 1 আর হচ্ছে যে নাম্বার 2 কে যোগ করলাম। এই নাম্বার ও নাম্বার 2 কোনটা? এই যে এই নাম্বার ও নাম্বার 2 না কিন্তু, কাইন্ড অফ এটাই, কারণ এই দুইটা সংখ্যাকেই তো নিয়ে আসছে এর ভিতরে। কিন্তু আমরা যে নাম্বার 1 আর নাম্বার 2 নিয়ে যোগ করতেছি এটা কিন্তু যে এই দুইটা সংখ্যা। এই জন্য আমরা যদি এটাকে n টে করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমরা এখান থেকে নাম্বার 1 আর নাম্বার 2 এর ভিতরে 5 আর 6 কে এনে রাখলাম হচ্ছে n1 আর n2 এর ভিতরে। এখন আমরা চাচ্ছি যে ইন্টিজার সামের ভিতরে আমরা এই n1 আর n2 কে যোগ করব। তাহলে এই যে এটাকে কেটে দিই, আমরা তখন নাম্বার 1 চেঞ্জ করে দিচ্ছি, তাহলে n1 আর এটা হচ্ছে যে n2। তাহলে এখন এই দুটোকে আমরা যোগ করলাম। করার পরে আমাদের কাজ কি ছিল? এ শুধু যোগ করবে। এ যোগ করে কি করবে? দেখাবে কি আমাদের? যে যদি আমরা চাই যে দেখাও সিস্টেম আউট, তাহলে এর ভিতরে দেখি এখন আসে কিনা যে সাম, দেখি আমাদের ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। শিফট F10, এই যে আমাদের কিন্তু 11 চলে আসছে। তো আচ্ছা, এটা তো আমরা একটা, তাহলে কি হলো, আমরা কতটুকু শিখলাম? আমরা শিখলাম হচ্ছে মেইন মেথড থেকে দুইটা নাম্বারকে আমরা অন্য একটা মেথডের ভিতরে পাস করে দিলাম। এই যে n1 আর n2 এর ভিতরে, সেখানে আমরা যোগ করে এর ভিতরে প্রিন্ট করে দিলাম। কিন্তু যদি আমরা এরকম চাই যে না আমরা এখানে কেন প্রিন্ট করব, আমি শুধু একে বলবো তুমি যোগ করো কিন্তু প্রিন্ট করবে না। যোগ করে তুমি আমাকে আবার এই সংখ্যাটা ফেরত দিয়ে দাও, যোগফলটা আমাকে ফেরত দিয়ে দাও। আমি আমার মেইন মেথড থেকে এটাকে প্রিন্ট করতে চাই। এই যে সামটা আমরা পাইলাম সেটা আমরা এখন একে আবার একে ফেরত দিয়ে দিব। তাহলে ফেরত দেওয়ার জন্য আমরা কি জানি? আমরা এখানে রিটার্ন ইউজ করবো। রিটার্ন, রিটার্ন সে কি করবে? এই যে সামটি সে করলো সেটাকে সে রিটার্ন করবে। কিন্তু যখন আমরা রিটার্ন করতেছি এ আবার বলে দিল কি, লাল দাগ দেখাই দিছে। আমরা যদি এই বাতিতে ক্লিক দেই সে বলছে কি মেক ক্যালকুলেশন রিটার্ন ইন্টিজার। মানে এই যে রিটার্ন ক্যালকুলেশন নামে যে মেথডটা বানাইছি এটা রিটার্ন টাইপকে ইন্টিজার করতে বলছে। আমরা কিন্তু এখানে ভয়েড করছি। ভয়েড করা মানে কি? আমরা বলে দিছি যে এই মেথড থেকে আমরা কিছু রিটার্ন নিব না, এই জন্য ভয়েড বলছি। কিন্তু এখানে আমরা রিটার্ন আমরা নিতে চাচ্ছি, তাহলে তোর ভয়েড রাখা যাবে না। তাহলে কি রিটার্ন চাচ্ছি আমরা? একটা ইন্টিজার টাইপের একটা জিনিস রিটার্ন করে নিচ্ছি আবার। তাহলে এটাকে ভয়েডের জায়গাতে রিটার্ন টাইপে ইন্টিজার করে দিলাম। এখন এই লাল দাগটা চলে যাবে। আচ্ছা, কিন্তু তারপর কিন্তু আমাদের সব কাজ শেষ হলো না। এখানে সে যোগ করলো ঠিক আছে, কিন্তু সে যোগ করার পর রিটার্নও করলো, সেটাও ঠিক আছে। রিটার্ন যখন করলো এটা তো ঘুরে আবার এই যে এর কাছে চলে আসলো। এর কাছে যে চলে আসলো, সে এখন তাকে রাখবে কোথায়? তাকে তো একটা রাখার জন্য একটা জায়গা দেওয়া লাগবে। তাহলে এখানে আমরা কল করছি কোথায়? এই যে ক্যালকুলেশনের জায়গাতে কল করছি। তাহলে তার আগে আমরা একটা রাখার জায়গা করে দেই, ইন্টিজার, নাম দিলাম হলাম রেজাল্ট ইকুয়াল টু এটা। তাহলে এখন সে কি হয়ে গেল? আমরা বললাম যে নাম্বার ও নাম্বার 2, তারপর নিচে বলছি কি আমি রেজাল্ট নামে একটা জায়গাতে এই যে মেথডটা আমি কল করছি এ এ আমাকে যা ফেরত দিবে সেটা আমি রাখতে চাই। তাহলে এর ভিতরে কল করছি, এখন কি ফেরত দিবে? এ তো এই দুটি সংখ্যা নিয়ে গেল, যোগ করলো, যোগ করে যোগফলটাই ফেরত দিয়ে দিবে। তাহলে এখন যখন কাজ হয়ে যাবে এ কিন্তু একে রেজাল্ট যেটা সাম আমাদের যেটা হওয়ার কথা সেটা এখন রেজাল্টের কাছে ফেরত দিয়ে দিবে। তারপর আমরা এখন রেজাল্টটা সিস্টেম আউট করে দেখি যে আসে কিনা। রেজাল্ট, শিফট F10 আমরা রান দিচ্ছি। আচ্ছা, আমাদের কিন্তু 11 কিন্তু চলে আসছে। দেখি আমাদের কি সব প্রতিবার কি মানে এমনি এমনি আসতেছে কিনা। আমরা এখানে 15 করে দিই, তাও দেখি ঠিক কাজ করে কিনা। তাহলে আমাদের হচ্ছে যে 21 আসার কথা, না আমাদের এই যে 21 দেখা দিচ্ছে। তার মানে আমাদের যেইটুকু কোড করলাম আমরা সেটুকু আমরা ঠিকঠাক ভাবে করতে পারলাম। তাহলে এইটুকুতে শিখলাম আমরা একটা ক্লাসের ভিতরে দুইটা মেথড বানাই, সেই দুইটা মেথডকে কল করা। এখন যদি আহ, এইরকম হয় যে আমরা এখানে কেন বানাচ্ছি, আমরা অন্য একটা ক্লাস বানাবো। এটা তো মেইন ক্লাস, ঠিক আছে, এই যে এইটুকু হলো যে এটা কি, এটা হচ্ছে একটা মেইন ক্লাস। কিন্তু আমরা চাচ্ছি যে এটা তো একটা ক্লাসের ভিতরে দুইটা মেথড বানাই ফেললাম। কিন্তু আমরা চাচ্ছি যে একটা ক্লাসের ভিতরে দুইটা মেথড বানালাম, কিন্তু এরকম যদি হয় যখন আমরা বড় একটা প্রোগ্রাম লিখবো তখন তো যদি একটা ক্লাসের ভিতরে যদি সবগুলো মেথড রাখি, যেমন যদি ক্লাসের নামটা হয় এরকম যে একটা গেম, এখন গেমের ভিতরে যদি মেথড হলো একটা কি মেথড, গেমের ভিতরে আমরা কি করতেছি প্লেয়ার, কার, তারপর হচ্ছে গান, সবগুলো যে একসাথে রেখে দিই তাহলে একটা ঝামেলা হয়ে যাবে না?
বা আবার গানস যে একটা মেথড বানালাম আমরা, গানসের ভিতর তো শুধু একটা গান থাকবে না, তো গানসের ভিতরে অনেক রকমের বিভিন্ন রকমের গানস থাকবে, অনেক রকমের কলি থাকবে। তো সেগুলোর জন্য তো আরো অনেকগুলো অনেক কিছু বানানো লাগবে। তো যদি আমরা একটা মেথডের ভিতরে করি, শুধু এইটুকুর মতো করি, তাহলে তো একটা ঝামেলা হয়ে যাবে না? তার মানে কি আমাদের দরকার হচ্ছে এর থেকে বড় একটা এক্স, মানে আরেকটা আমাদের একটা ক্লাস দরকার। যেমন ক্লাসের নাম যদি হয় এরকম, এই ক্লাসের নাম দিলাম হলো গানস, তারপরের নাম ক্লাসের নাম দিলাম কার্স। তাহলে এরকম একটা গানস নামে একটা ক্লাসের ভিতরে অনেকগুলো মেথড থাকতে পারে। যে মেথড মানে কি, এই গানসে কত স্পিডে গুলি মারতে পারে, এই গানসের ড্যামেজ কত হতে পারে, এটা হচ্ছে যে রিলোড টাইম কত, এরকম অনেক কিছু হলো যে থাকতে পারে। তো এই জন্য বড় বড় কাজ করার জন্য আমরা একটা মেথড নিয়ে, একটা ক্লাসের ভিতরে অনেকগুলো মেথড নিয়ে কাজ করবো তো বটেই, কিন্তু আমরা আরো অনেকগুলো ক্লাস নিয়ে তার ভিতরে অনেকগুলো মেথড নিয়ে কাজ করবো। যেমন আমরা যদি চাই যে এই যে কাজটা, এই কাজটা তো আমরা শুধু এই মেইনের ভিতরে করলাম, তাই না? আমরা চাচ্ছি যে মেইনের ভিতরে না, আমরা আরেকটা ক্লাস বানাবো, আমরা নিজেদের একটা ক্লাস বানাবো। এটা শুধু আমরা একটা মেইন, এতদিন তো আমরা মেইন ক্লাস নিয়ে কাজ করছি, তাহলে আমরা আরেকটা ক্লাস বানাই। তার নাম দিলাম হচ্ছে যে ক্লাস। এখন সেই ক্লাস আবার কি হবে, সেই ক্লাসের নাম দিলাম, ধরলাম আমরা ক্যালকুলেশন, ক্যালকুলেট। এটা হলো আমাদের ক্লাসের নাম। খেয়াল রাখা লাগবে, আমি কিন্তু ক্লাসের নাম কিন্তু বড় হাতের অক্ষরে শুরু করছি, এই যে সি কিন্তু বড় হাতের অক্ষরে, সেম ভাবে এই যে মেইন কিন্তু বড় হাতের অক্ষরে। আমরা বলছি যে ক্লাসের নাম অবশ্যই, ক্লাসের নাম প্যাকেজের নামে অবশ্যই বড় হাতের অক্ষরে করা লাগবে। তাহলে ক্যালকুলেট দিলাম, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট। আমরা জানি ক্লাসের নামের পরে এরকম প্যারেনথেসিস হয় না, তাহলে এটা দিলাম না আমরা। তাহলে একটা ক্লাস আমরা বানিয়ে নিলাম যে ক্যালকুলেট ক্লাস। এখন এই ক্লাসের ভিতরে আমরা একটা হলো যে ক্লাস তো কাজ করতে পারবে না, আমরা বলছিলাম না আগে লেকচারে যে ক্লাস কিন্তু নিজে কাজ করতে পারে না। ক্লাসের ভিতরে আমরা যেই ক্লাসের ভিতরে আমরা অবজেক্ট নিয়ে কাজ করবো, এর ভিতরে অনেক রকমের মেথড থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা কাজ করবো। তাহলে এখানে তো মেইন মেথড লেখা যাবে না, কারণ আমরা একটা প্যাকেজের ভিতরে অলরেডি একটা যে মেইন লিখে ফেলছি, আমাদের কোড এখান থেকে কাজ শুরু করবে, তাই এখানে তো মেইন লিখবো না। আমরা এখানে একটা আহ, কি করবো, আমরা একটা আরেকটা হচ্ছে যে ক্লাস বানাই। তো আমরা এই যে এখানে যে ক্লাসটা বানাইছি, এটাকে আমরা কাট করে নিয়ে আমরা এখানে বসাই দিই যে পাবলিক স্ট্যাটিক ক্যালকুলেশন নামে একটা। ক্যালকুলেট হলো আমাদের ক্লাসের নাম, আর ক্যালকুলেশন হচ্ছে আমাদের মেথডের নাম। তাহলে তার ভিতরে কি কি থাকলো, তার ভিতরে ধরলাম এগুলো আমরা আপাতত দিলাম না, এগুলো কেটে দিয়ে এগুলো কেটে দিই। আচ্ছা, এটা পুরোটুকুই আমরা কেটে দিই। আমরা নতুন করে দেখি যে ক্লাস আমরা কিভাবে একটা মেথড এর ভিতরে কিভাবে বানাবো। তাহলে কিভাবে বানাবো, পাবলিক স্ট্যাটিক ভয়েড ক্যালকুলেশন, এটা হলো আমাদের একটা মেথড বানাই ফেললাম। খেয়াল করা লাগবে, আমি কিন্তু মেথডের নাম কিন্তু ছোট হাতের অক্ষরে লিখছি। আমরা কিন্তু জানি যে মেথডের নাম সবসময় ছোট হাতের অক্ষরে হবে, বড় হাতের অক্ষরে হলে সেটা একদম ক্লাসে, মানে ক্লাস হিসেবে সেটাকে আমাদের কম্পিউটার বুঝে ফেলবে যে হয়তো ক্লাস বলছে, কিন্তু আমরা তো মেথড বলছি। তো এই ভুলটা করা যাবে না। তাহলে এখানে একটা মেথড বানালাম। আমরা দেখি মেথডটাকে এখন সিস্টেম আউট করি। এরপর কি একটা দেবো যে আই এম ক্যালকুলেশন মেথড, এটা আমরা প্রিন্ট করে দেখতে চাই। তো এখন এটাকে আমরা কিভাবে প্রিন্ট করব, আমরা কি জানি, আমরা আমাদের কম্পাইলার কিন্তু এর ভিতরে আসবে না, আসবে কই, মেইনের ভিতরে। তার মানে আমাদের কোনো একটা ভাবে মেইনের ভিতর থেকে আমাদের এই যে মেথডটা বানিয়ে ফেলছি, যে ক্যালকুলেশন নামে মেথড, যেটা হলো যে ক্যালকুলেট নামে ক্লাসের আন্ডারে, তার ভিতরে আছে। তো এটাকে আমরা এখন কিভাবে কোন পদ্ধতিতে কল করতে পারি, তাহলে দেখি। তো আমরা মেথডের মতো করে মেথডকে যেভাবে জাস্ট একটা মানে নাম, তো এই যে ক্যালকুলেশন নামে কল করছিলাম, এইভাবে কি কল করা যায় কিনা। তাহলে এটাকে আমরা কেটে দিয়ে আমরা হচ্ছে যে আমাদের মেথডের নাম কি, ক্যালকুলেশন নামে একটা মেথড। তাহলে দেখি ক্যালকুলেশন আসে কিনা। ক্যালকুলেশন আসতেছে না, আমাদের এখানে লাল হয়ে গেছে, তার মানে এভাবে আমরা কল করতে পারছি না। আমরা যদি ক্লাসের নাম লিখি ক্যালকুলেট, তাহলে আবার সেটা আসে। তাহলে ক্লাসের নাম ডট ক্যালকুলেশন এইভাবে করলে কিন্তু আবার আসতেছে, তাই না? তো হচ্ছে যে এটা কিন্তু আমরা হচ্ছে জাস্ট এই যে ক্লাসের নাম যেটা আছে, এই ক্লাসের নাম হচ্ছে যে ক্যালকুলেট ডট, আমরা প্রথমে আগে বললাম যে আমাদের যে মেথডটা আছে এটা কার মধ্যে আছে, এটা আছে আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে। তাহলে আমরা প্রথমে আগে ক্লাসের নামটা লিখি, ক্লাসের নাম কি, ক্যালকুলেট। তারপরে এই ক্লাসের ভিতরে যাব, আমরা এই ভিতরে এক্সেস করব ডট, তার ভিতরে কি আছে, আমাদের ক্যালকুলেশন নামে একটা মেথড আছে, আমরা তাকে কল করলাম। এখন দেখি শিফট F10 দিয়ে এই যে আই অ্যাম ক্যালকুলেশন মেথড, আমরা এটাকে কল করতে পারলাম। আমরা এভাবে কল করতে পারি। আবার আমরা যদি চাই যে কি চাই, আমরা চাই হচ্ছে যে এই ক্যালকুলেশন ভিতরে এখানে আমরা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল বানাবো। ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল টাইপের কিছুটা কাজ করে। যেমন ইন্টিজার, এর ভিতরে যে একটা নাম্বার ডিক্লেয়ার করি, নাম্বার এখানে ফাঁকা রাখলাম। তারপরে আবার দিলাম হচ্ছে যে স্ট্রিং, স্ট্রিং নেম দিলাম হচ্ছে যে স্ট্রিং নেমও ফাঁকা রাখলাম। এটা যে নাম্বার না দিই, এটা আমরা আইডি দিই, আইডি আর নেম এই দুইটা আমরা দিলাম। এখন যদি চাই যে আমরা এই ভিতর থেকে আমরা এখানে, এগুলো তো দরকার নাই আমাদের,
এই মেইন মেথড থেকে আমরা এই ক্লাসের এগুলোর ভিতরে আমরা বিভিন্ন রকমের জিনিস পাঠাবো, সেগুলো আবার এখানে প্রিন্ট করে দেখবো। যেমন কি প্রিন্ট করব? প্রিন্ট করে দেখবো হচ্ছে যে কি প্রিন্ট করে দেখবো আমরা, এটা ক্যালকুলেশন আছে, এটার নাম তাহলে আমরা ডিটেলস দিয়ে দিই চেঞ্জ করে। আর এখানে আমরা প্রিন্ট করে দেখবো হচ্ছে যে আই, আগে দেখে হলো যে নেম, নেমের জায়গাতে আমরা নেম দেখবো, ক্লাস নেবে কই থেকে, নেম থেকে। আচ্ছা, এগুলোতে আমাদের আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেওয়া লাগবে। আচ্ছা, আমরা হলো যে এক থিওরিটা বুঝি, যে আমরা এখান থেকে একটা কিছু এর ভিতরে পাঠাই দেব, তারপর সেটাকে আবার আমরা প্রিন্ট করে দেখতে চাইবো। তাহলে আহ, এই ভিতরে আমরা রান করবো না, আমরা নিচ থেকে তো রান করবো। তো হচ্ছে যে আগে lecture আমরা কি করছি? স্ট্যাটিকের অনেক ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, আমরা হলো যে একটা যখন এগুলোকে আমরা কেটে দিই, আমরা আরো একবার দেখি যে এটা হলো যে আমাদের একটা ক্লাস বানালাম যার ভিতরে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল রাখলাম। এখন এর ভিতরে যদি আমরা কিছু রান করতে চাই, এগুলোকে আমরা যদি দেখতে চাই, তাহলে একটা মেথড বানিয়ে ফেলি আমরা, হচ্ছে ভয়েড ডিটেলস। এইটাকে যেন কল করলে এর থেকে আমরা এই জিনিসগুলোর ডিটেলস কি কি আছে সেটা যেন আমরা দেখতে পাই। ডিটেলস ভিতরে আমরা কি দেখতে চাই, যে সিস্টেম আউট, এখানে দিলাম হচ্ছে যে নেম, নেমের ভিতরে থাকবে হচ্ছে যে নেমের ভিতরে যা ছিল সেটা, তারপর একটা নিউ লাইন দিলাম, আর দিব হচ্ছে যে তার হচ্ছে আইডি কত। আইডিটা এখানে দেওয়া যেত, আইডি হচ্ছে যে আইডি থেকে যা আছে সেটা। আচ্ছা, এই দুটো জিনিস আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখতে পারবো। তাহলে এখন এটা যে এই যে একটা ক্লাস বানালাম, এখন এই ভিতরে যে আমরা যে ভয়েড ডিটেলস, এটাতে আমরা এখন কিভাবে দেখবো? তাহলে সেম একটা কাজ করি, যে ক্যালকুলেশন, এটাকে কল করি আমরা, ক্লাসটাকে ক্যালকুলেশন ডট, আমরা কিন্তু এখানে যে ডিটেলসটা ছিল, এটা কিন্তু আগেরবার যখন আমি স্ট্যাটিক দিয়েছিলাম না, স্ট্যাটিকের কিছু কাহিনী আছে, যখন এটা যখন আমরা আরেকটু পরে লেকচারে যাবো তখন দিচ্ছি। স্ট্যাটিক হইলে ওটাকে হলো যে ক্লাসের থেকে ইউজ করা যায়। তো যাই হোক, তো আমরা যদি এখানে ডিটেলসটা আছে, এই ডিটেলস যদি আমরা এখানে প্রিন্ট করতে চাই যে এই যে এই ক্লাসের ভিতরে এই ডিটেলসটা আছে, আমরা যদি এটা ডিলিটও করে দিই তাও একই জিনিস হবে। যেমন আমরা যদি কমেন্ট আউট করে রাখি এই দুটো আপাতত, আগে তো আমাদের এরকম ছিল, আমরা দেখি ডিটেলসটাকে আমরা হলো যে এক্সেস করতে পারি কিনা। তাহলে হিসেবে তো এই যে ক্যালকুলেটের যে ক্লাসটা আছে এর নাম লিখলাম আগের বার, তারপর ডট, এখানে কিন্তু আমাদের নাম আসছিল, ডিটেলস কিন্তু আসছিল আগের বার, কিন্তু এখন কিন্তু আর আসতেছে না। যেমন এখানে যদি আমরা আবার ই করি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড, এটা যদি লিখে রাখি আবার, তাহলে ক্যালকুলেট ডট আমাদের ডিটেলস কিন্তু চলে আসবে। তার কারণ হচ্ছে যেটা আমরা পাবলিক করছিলাম, স্ট্যাটিক করছিলাম, কিন্তু এগুলো আমরা করতেছি না, এগুলো আমরা পরে দেখবো। আমরা আপাতত ভয়েড রেখে দিলাম শুধু, যে আমাদের এই মেথডটা কিছু রিটার্ন করবে না। তাহলে কিন্তু আমাদের যে ক্যালকুলেট ডট, এখানে কিন্তু কিছু আসবে না, এই যে ডিটেলস কিন্তু চলে গেছে, সে আসতেছে না। তাহলে এগুলোকে আমরা আগের মতো করে দিই। আচ্ছা, তো এখন এই যে ডিটেলস এর ভিতরে কিছু একটা যে আছে, এই দুইটাকে আমরা এখন ইয়ে করবো কিভাবে, আমরা মানে দেখবো কিভাবে, বা এই মেথডটা আমরা কল করবো কিভাবে? আমরা যদি আইডির জায়গাতে যদি এরকম 101ও দিয়ে দিই, আর নেমের জায়গাতে যদি এভাবে আমার নামই দিলাম যে জিম দেই, তাহলে এই যে যখন আমরা এটাকে কল করব, ডিটেলসকে যখন আমরা কল করব, তখন কিন্তু হিসেবে আমাদের এই নামের জায়গাতে নাম আর আইডির জায়গাতে আইডি আসার কথা। কিন্তু আমরা এই ডিটেলসটাকে কলই তো করতে পারতেছি না, আমরা ক্যালকুলেট ডট আমাদের ডিটেলস আসতেইছে না। তো আমরা এখন কিভাবে আনবো? তো এটাকে বললাম না যে আমাদের একটা ক্লাসকে আমরা সরাসরি কাজে লাগাতে পারবো না, আমাদের ক্লাসকে যদি ওই ক্লাস নিয়ে কিছু করতে চাই, তাহলে আমরা ওই ক্লাসে নিয়ে একটা অবজেক্ট বানানো লাগবে।
অবজেক্ট আমরা কিভাবে বানাবো? আমরা জানি ওই যে স্ক্যানার অবজেক্ট এভাবে বা স্ক্যানার ক্লাসে যেভাবে অবজেক্ট বানাইছি ক্যালকুলেট, তার নাম দিলাম, ধরলাম যে std1, এই নামে একটা নাম দিলাম আমি, ইকুয়াল টু নিউ, মেমরি অকুপাই করতেছি নিউ ক্যালকুলেট। আমরা বানাই ফেললাম হলো std1 নামে একটা অবজেক্ট। এখন যদি আমি std1 এর মধ্যে এখন কি থাকলো, std1 এর ভিতরে এই যে ক্যালকুলেট নামে যে ক্লাসটা ছিল তার ভিতরে যতগুলো গুণাবলী ছিল সব এখন এর ভিতরে চলে আসলো। তাহলে আমরা একটা ক্যালকুলেট ক্লাসটাকে নিয়ে কাজ না করে আমরা ওই অনুপাতে একটা অবজেক্ট বানাই ফেলছি, এখন আমরা সেটাকে নিয়ে কাজ করব। তাহলে std1 ডট, এখন কিন্তু আমাদের নেম আসতেছে, আইডি আসতেছে, ডিটেলস আসতেছে। তাহলে আমি এখন ডিটেলস দিয়ে প্রিন্ট করতে চাচ্ছি, দেখি প্রিন্ট হয় কিনা। এই যে আমাদের নামের জায়গাতে নাম আসলো, আর আইডি এর জায়গাতে একটু যদি করতাম, আমরা আরেকবার নাম দিচ্ছি, আইডি এর জায়গাতে আমাদের আইডি চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু আমরা অন্য একটা ক্লাসের ভিতরে মেথড রাখলে সেটাকে আমরা এইভাবে কল করতে পারবো। তাহলে এখানে যেটা জিনিস মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে যে আমরা যখন অন্য একটা ক্লাস বানাবো আর অন্য একটা ক্লাসের ভিতরে যখন একটা মেথড রাখবো, তখন সেটাকে একমাত্র পাওয়ার উপায় হলো ওই ক্লাসের অনুযায়ী ওই ক্লাসকে নিয়ে একটা অবজেক্ট বানানো। যেমন ক্যালকুলেট নামে যে ক্লাসটা ছিল তাকে নিয়ে আমি একটা std1 নামে একটা অবজেক্ট বানাইলাম। কিভাবে বানাইলাম? নিউ দিয়ে মেমরি অকুপাই করে নিলাম। আর ওই ক্লাসের নাম কি? আমাদের ক্যালকুলেট ক্লাস। তাহলে আমাদের std1 হয়ে গেল। এখন std1 এর ভিতরে আমাদের ক্যালকুলেট নামে যে ক্লাসটা ছিল তার সবগুলো গুণাবলী চলে আসলো। এখন std1 কে নিয়ে আমরা এর ভিতরে যা যা আছে, যে এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ছিল, এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ছিল, এটা হলো যাতে মেথড ছিল, আমরা সবগুলোকে কল করতে পারছি। এইভাবে আমরা হলো যে একটা ক্লাসের ভিতরে যদি মেথড থাকে বা এর ভিতরে যদি ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকে সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। কিন্তু ঝামেলা হচ্ছে যে যদি আমরা আরেকটা ভেরিয়েবল বানাই, দেখি তো, ক্যালকুলেট std2 ইকুয়াল টু নিউ ক্যালকুলেট, আমরা আরেকটা ভেরিয়েবল বানাইলাম। এখন std2 ডট ডিটেলস যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হয়? আমাদের তো ঝামেলা হয়ে গেল। আমাদের কি হলো যে আমরা নাম দিলাম std2 std1, কিন্তু তারপর আমাদের সবই সেম দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছিলাম না তো। এটা আমরা চাচ্ছিলাম কি যে প্রতিবার নতুন একটা স্টুডেন্ট, এই একটা স্টুডেন্টের যে যখন বানাবো তখন সেই স্টুডেন্টের জায়গাতে তার নাম তার আইডি থাকবে। পরের বার যখন আরেকটা স্টুডেন্টকে নিয়ে একটা কিছু অবজেক্ট বানাবো তখন তার নাম আর তার আইডি থাকবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? সেটার জন্য আমরা এরকম ইনস্ট্যান্স ভেরিয়েবল বানাতে পারবো না। আমরা এটাকে এরকম করে কেটে দিলাম। কেটে দিয়ে আমরা চাচ্ছি যে যখন আমরা এখানে একটা অবজেক্ট বানাবো তখন সেখানে আমরা হলো যে তার হচ্ছে নাম আর আইডিটা সেট করে দিব। তাহলে এখন std1 বানাইলাম, তাই না? std1 বানানোর পরে আমরা হলো যে ওর std1 এর নামটা এখন সেট করে দিই। কিভাবে সেট করব? তাহলে স্টুডেন্ট 1 যেটা, আমরা যদি সেটাকে ডট দিই, মানে কি std1 এর ভিতরে কিন্তু এই ক্লাসের সবগুলো গুণাবলী আছে, তার মানে ওই std1 এর ভিতরে থেকে আমি এই আইডি আর নামকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে std1 ডট, এই যে নেমটা যে আছে নেমের জায়গাতে আমরা স্টুডেন্ট 1 এর নাম ধরলাম আমরা জিম, আর আর std1 ডট তার আইডি হচ্ছে যে 101, এটা হলো তার আইডি। তারপর std1 এর যখন আমরা প্রিন্ট করব তখন আমাদের সেটা আসবে। সেম ভাবে আমরা এখন std2 যখন বানাচ্ছি, std2 এর জন্য আমরা এক সেম কাজ করব। std2 এর জন্য একটা নাম দিই আমরা std2 ডট নেমের জায়গাতে দিলাম হচ্ছে যে সাকিব, আর হচ্ছে যে std2 ডট আইডি এর জায়গা দিলাম হচ্ছে যে 102। এই দুইটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখন std2 কে প্রিন্ট করব তখন আমাদের কিন্তু এই দুটো আসার কথা। std1 প্রিন্ট করলে এই দুটো আসার কথা, তো আমরা তো দুইটাকেই প্রিন্ট করছি। আমরা যদি দুইটাকে নিচে নিচে রাখি তখন সমস্যা নেই। এই যে আমরা আগে এখানে হচ্ছে বানিয়ে নিলাম, জিনিসপত্র অ্যাসাইন করে দিলাম। এখানে আরেকটা অবজেক্ট বানিয়ে নিলাম, তার ভিতরে জিনিসপত্রকে অ্যাসাইন করে দিলাম, তারপর দুইটাকে আমরা প্রিন্ট করে দিলাম। std1টাকে উপরে রাখি। এখন রান করে দেখি কি হয় আমাদের। তাহলে এই যে প্রথমে কিন্তু আমাদের আসলো নাম স্ট্রিম, আইডি 101, আমাদের প্রথম std1 এর জন্য। তারপরে আসছে কি নাম সাকিব, আইডি 102। তাহলে কিন্তু এইভাবে আমরা হাজার হাজার বানায় অবজেক্ট বানায় তার জন্য হলো যে বিভিন্ন রকম নাম, ইচ্ছা মতো আইডি, ইচ্ছা মতো মানে সবগুলোর জন্য আলাদা 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 করে জিনিসপত্র দিতে পারবো। এই জিনিসটা মেথডটা কিছুটা এটা এইভাবে কাজ করে যে একটা আমরা ফর্মা বানাই নিলাম, যে এই স্টাইলে একটা ফর্মা। এখন এর ভিতরে আমরা আইডি জায়গাতে ইচ্ছা মতো যখন একটা অবজেক্ট বানাবো সেই অবজেক্টের নাম, যখন একটা অবজেক্ট বানাবো যেমন স্টুডেন্ট 1 নামে বানালাম, তার ভিতরে এই ক্লাসের সব গুণাবলী চলে আসলো।
এই পুরো স্ট্রাকচারটা তার ভিতরে চলে আসলো। এখন আমরা স্টুডেন্ট ওয়ানকে নিয়ে যা ইচ্ছা করতে পারবো। আবার যখন চাচ্ছি না আমি নতুন আরেকটা এরকম ফর্মা চাচ্ছি বা একটা কি বলে ব্লু প্রিন্ট চাচ্ছি, তখন স্টুডেন্ট টু বানালাম, তার ভিতরে আমরা সাকিব দিলাম। এইভাবে যদি আমরা চাই যে না আমি আরো কিছু বানাতে চাই, ক্যালকুলেট এসটিডি থ্রি বানালাম ইকুয়াল টু নিউ নিউ কি নিউ হচ্ছে যে ক্যালকুলেট নিউ ক্যালকুলেটে এখন এর ভিতরে আমরা নাম অ্যাসাইন করবো, আইডি অ্যাসাইন করবো। কিন্তু দেখি তো আমরা যদি নাম অ্যাসাইন আইডি অ্যাসাইন না করি তাহলে কি হয়, std থ্রি ডট এটা ডিটেলসে দেখি তো এর ভিতরে কি কি আছে। এখন আমরা তো কোনো কিছু নাম টাম তো কিছু এখনো দেই নাই, তাও দেখি কি কি আছে। তাহলে এখন হচ্ছে যে রানতে দেখি, তাহলে স্টুডেন্ট ওয়ানে আসলো কি জিম 101, স্টুডেন্ট টুতে আসলো সাকিব 102, স্টুডেন্ট থ্রিতে কি আসছে নাল, নেম আসছে নাল, আর আইডি আসছে জিরো। তা কেন আসছে? তার কারণ হচ্ছে যে আমরা স্টুডেন্ট থ্রি কিন্তু অবজেক্ট বানাইছি, এর ভিতরে কিন্তু এটার ফুল গুণাবলী চলে আসছে। কিন্তু এই গুণাবলী চলে আসলে স্টুডেন্ট ওয়ান কিন্তু ফাঁকা, এর ভিতরে কিন্তু কিছু নাই। তখন ও ভাবতেছে আচ্ছা আইডি তো এটা ইন্টিজার, তার মানে এখানে আমি আমার ইচ্ছা মতো জিরো বসাই দেই, আর নাম তো ফাঁকা, তাহলে এখানে স্ট্রিং, তার মানে স্ট্রিং একটা নাল টাইপের স্ট্রিং হয়, কারণ এখানে কিছু নাই, তার মানে এটা নাল। তাহলে সে হলো যে এখানে নাল বসাই নিয়েছে। এই জন্য যখন আমরা কিছু না বসাই দিয়েছি এখানে, তখন সেটা নাল হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে কিছু বসাই দেই এখানে, তাহলে স্টুডেন্ট থ্রি ডট নেমের জায়গায় ধরলাম আমরা দিলাম হচ্ছে মেরাজ, MERAG, মেরাজ, আর হচ্ছে যে std থ্রি ডট আইডিতে দিলাম আমরা হচ্ছে 103, এটা দিলাম। এখন কিন্তু আমরা অ্যাসাইন করে দিলাম। আচ্ছা যদি আমরা আইডি না দিই তাহলে কি হয় দেখি, এটা কমেন্ট আউট করে দেখি, তাহলে রান দিই। প্রথমে জিম আসলো 101, সাকিব আসলো 102, মেরাজ আইডি কিন্তু জিরো। তার কারণ কি, নাম দিছি আমরা কিন্তু আইডি কিন্তু দেই নাই, ওই জন্য আইডি সে ইচ্ছা মতো জিরো বসাই দিছে। কিন্তু যদি আমরা এটাকে কমেন্ট আউট না করে দিই, তাহলে আবার দেখি আইডি আমরা অ্যাসাইন করে দিলাম 103 দিয়ে, তাহলে এখানে হচ্ছে 103 কিন্তু দেখাই দিল। তাহলে এখানে আমরা কি দেখলাম যে আমরা যদি একটা ক্লাস যখন বানাবো, তখন সেই ক্লাসকে অ্যাক্সেস করার জন্য আমাদের বা ওই ক্লাসকে ইউজ করার জন্য আমাদের একটা করে অবজেক্ট বানাবো। প্রতিবার যতবার ইউজ করতে চাবো নতুন নতুন ভাবে, যেমন একটা ক্লাসের জন্য এটা এটা ঠিক আছে, আরেকবার নতুন ভাবে ইউজ করতে চাচ্ছি তখন আরেকটা অবজেক্ট বানাবো স্টুডেন্ট টু, আরেকবার ইউজ করতে চাচ্ছি স্টুডেন্ট থ্রি। এইভাবে আমরা যতবার ইউজ করতে চাইবো ততবার আমরা এরকম করে একটা একটা করে অবজেক্ট বানাবো, আর হচ্ছে যে সেগুলোর ভিতরে নাম ধাম যা যা আছে অ্যাসাইন করে দিব। এভাবে হলো যে আমরা একটা ক্লাস বানাই, সেটাকে হলো যে ব্যবহার করতে পারি। এখন এতগুলো ছিল হলো আমাদের গত লেকচারে কাজ কারবার। আজকে আমাদের কি আছে? আজকে আমাদের আছে হচ্ছে যে কনস্ট্রাক্টর। এখনো কিন্তু আমরা এই তিনটার মধ্যে আছি, এই যে এই দুইটার মধ্যে আমি এখন ইনহেরিটেন্স পলি এগুলোতে আসি না, যে অবজেক্ট ওরিয়েন্টেশনের যে বাকি কনসেপ্ট গুলো। তো কনস্ট্রাক্টরটা আমরা হচ্ছে যে আচ্ছা প্রথমে আগে দেখি যে আমরা কেন কনস্ট্রাক্টরটা ইউজ করব। ধরলাম যে এটা হলো আমাদের একটা ক্লাস যার নাম হচ্ছে এমপ্লয়ি। এখন এমপ্লয়ি একটা ক্লাস, তার ভেতরে এমপ্লয়ি ক্লাসটা আমরা যেমন এখানে যেমন মেইন আছে না, এই যে মেইন ক্লাস, আর উপরে আমরা একটা ক্যালকুলেট ক্লাস বানিয়ে রাখছি, সেম ভাবে এখানে আমাদের একটা মেইন ক্লাস আছে, আর তার উপরে আরেকটা ক্লাস বানাইছি যে এমপ্লয়ি ক্লাস। তার ভিতরে কি রাখছি, এমপ্লয়ির নাম থাকবে আর আইডি থাকবে। সেম ভাবে এখানে যেভাবে আমরা কাজ করছি যে নাম ছিল আইডি ছিল, এখানে নাম যেটা আমরা ক্যালকুলেট না করে F6 দিয়ে আমরা হচ্ছে যে এমপ্লয়ি দিয়ে চেঞ্জ করে দিলাম। তাহলে এখন এটা কি হলো, আমাদের হলো যে এখানে একটা এমপ্লয়ি ক্লাস বানালাম, আমরা প্রতিবার হচ্ছে কি করব, একটা এমপ্লয়ির নাম দিব আর তার হচ্ছে আইডিটা দিয়ে দিব, এইভাবে আমরা ব্যবহার করব। তাহলে এই সেম জিনিস আমরা অলরেডি শিখে ফেললাম যে এমপ্লয়ি নেম আর আইডি আর মেইন ক্লাস। এখন আমাদের কাজ হচ্ছে যে ওই যে একটু আগে দেখলাম না যে আমরা একটা হলো যে এমপ্লয়ীদের নামের জন্য আইডির জন্য একটা একটা করে অবজেক্ট বানাবো। তো ধরলাম যে আমাদের কোম্পানিতে 50টা বা 60টা এমপ্লয়ি আছে, তো 60টার জন্য আমরা এখন 60টা কি অবজেক্ট বানাবো। যেমন এই যে আমরা তো অলরেডি দেখে পেলাম যে ইউজিং রেফারেন্স ভেরিয়েবল, আমরা যে কাজটা করলাম না এখানে, এই যে স্ট্রিং ইনস্ট্যান্স ভেরিয়েবল সাথে যেখানে ডাইরেক্ট লিখে দিলাম যে জিম আর 101, তারপর যখন স্টুডেন্ট ওয়ান দিলাম স্টুডেন্ট টু দিলাম, দুটার ক্ষেত্রেই কিন্তু ওই যে ওই সেমই আসছিল। তার কারণ কি, আমরা এখানে একদম ইউজিং রেফারেন্স ভেরিয়েবল একদম রেফারেন্স করে দিছি যে এটা সবসময় জিম আর 101 থাকবে। তো আমরা অবজেক্ট যতই আলাদা আলাদা নামে বানাই, আমরা প্রতিবারই একই আউটপুট পাবো। আর হচ্ছে যে আহ, তাহলে তো এটা আমরা ইউজ করতে পারবো না, তাই না? কারণ আমরা চাচ্ছি যে 100টা যদি আমাদের এমপ্লয়ি থাকে বা 1000টা যদি আমার এমপ্লয়ি থাকে, তো 1000টার জন্য তো আমাদের 1000টা এরকম নাম আর আইডি থাকা দরকার। কিন্তু আমরা 1000টা অবজেক্ট যদি বানাই, আমাদের তো প্রতিবার তো ওই সেম নাম আর আইডি আসতেছে।
তাহলে আমরা এটা কিন্তু ইউজ করতে পারবো না। সেম ভাবে আমরা আবার যখন ইউজিং মেথডস দিয়ে ইউজ করব, যেমন এই যে একটু আগে যেটা আমরা অলরেডি করে ফেলছি এখানে, যে এটা হলো আমরা ইউজিং মেথডস দিয়ে আমরা কাজ করছি। কিভাবে? এই যে আমরা এখানে মেথডকে কল করতেছি, এই যে একটা এখানে হলো যে মেথডকে কল করে হলো যে এই যে মেইন থেকে এখানে কল করতেছে বারবার, স্টুডেন্ট ওয়ানের জায়গাতে নেমের জায়গাতে নেম অ্যাসাইন করতেছি, আইডির জায়গাতে আইডি অ্যাসাইন করতেছি। আবার স্টুডেন্ট টু এর জন্য বা এমপ্লয়ি টু এর জন্য হচ্ছে যে নেমের জায়গাতে নেম, আইডির জায়গাতে আইডি, নেমের জায়গাতে নেম, আইডির জায়গাতে আইডি স্টুডেন্ট থ্রি এর জন্য বা এমপ্লয়ি থ্রি এর জন্য। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের প্রতিবার একটা করে এমপ্লয়ির জন্য যদি নাম আর আইডি শুধু বসাই রাখতে চাই, তাহলে একটা করে অবজেক্ট বানানোর পরে আমাদের এক্সট্রা 2 লাইন লেখা লাগতেছে। আমরা একটা এমপ্লয়ি ওয়ান নামে একটা অবজেক্ট বানাইলাম, নামে অবজেক্ট বানাইলাম। সেই নামের ভিতরে আমরা এখন নামের জায়গাতে নাম আর আইডির জায়গাতে আইডি দিলাম, যেমন জিম একটা এমপ্লয়ি, তার নাম আইডি দিলাম। স্টুডেন্ট ই টুতে হলো হচ্ছে সাকিব একটা এমপ্লয়ি, তার নাম দিচ্ছি আইডি দিছি। তাহলে প্রতিবার যখন আমরা একটা এমপ্লয়ির নাম রেজিস্টার করতেছি বা একটা অবজেক্ট বানাচ্ছি, তার জন্য আমাদের এক্সট্রা কিন্তু 2টা লাইন লেখা লাগতেছে। এখন এক্সট্রা যে 2টা লাইন লেখা লাগতেছে, ধরি আমাদের যদি 1000টা এমপ্লয়ি থাকে, তাহলে 1000টার জন্য আমাদের 1000 গুণন 2, আমাদের 2000টা লাইন এক্সট্রা লেখা লাগবে। তো এটা তো আমাদের প্রোগ্রামারদের কাজ না, আমাদের প্রোগ্রামারদের কাজই তো হলো জীবনটাকে সহজ করে দেওয়া, মানে ছোট করে দেওয়া, সংক্ষেপ করে দেওয়া। তো যদি আমরা এইভাবে কাজ করি যে 2000 লাইন এক্সট্রা লেখা লাগে, তো এটা তো একটা সময় সাপেক্ষ আর কষ্টকর কাজ হয়ে গেল। তো প্রোগ্রামার তো অলস, তারা তো মানে সবকিছুতে একটু সহজ কিছু খুঁজে বের করতে চায়। তো এটাও আমরা ইউজ করতে, তারা বলছে না এটাও ইউজ করা যাবে না, একটা এমপ্লয়ির নাম দিলাম ই1, আবার তার জন্য যদি এক্সট্রা করে 2টা লাইন লেখা লাগে, এখানে তো শুধু আমার নাম আর আইডি দিচ্ছি, যদি এখানে আরো বাবার নাম মায়ের নাম থাকতো তাহলে তো আরো 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 অনেক লাইন হয়ে যেত, তাহলে তো আমরা এটাও ইউজ করতে পারি, এটা একটা ভালো পদ্ধতি হইলো না। তাহলে এখন তার সলিউশন কি হইতে পারে? তার সলিউশন হচ্ছে যে আমরা কনস্ট্রাক্টর ইউজ করব। এর সলিউশনটাই হচ্ছে আমরা কেন কনস্ট্রাক্টর ইউজ করব। কনস্ট্রাক্টর আমরা ইউজ করবো এই জন্য যে আমাদের জন্য এক্সট্রা এখানে যে 2টা লাইন লেখা লাগলো, ই1 ডট নেমের জায়গাতে নেম, ই1 ডট আইডির জায়গাতে আইডি লিখলাম, বা স্টুডেন্ট ওয়ানের জায়গাতে স্টুডেন্ট স্টেটে এই যে এখানে লিখলাম না, যে এই যে স্টেটে নেমের জায়গাতে নেম, স্টেটে ওয়ানে আইডির জায়গাতে আইডি, স্টেটে টু এর জায়গাতে নেম, নেমের জায়গাতে নেম, আইডির জায়গাতে আইডি, এইভাবে যে করছি, এগুলো যেন আর এক্সট্রা যেন 2 লাইন না লিখে, এই 2টা লাইন যেন না লিখে আমরা এই একটা লাইনের ভিতরেই স্টুডেন্ট টু যখন ডিক্লেয়ার করলাম, আমরা যেন তার ভিতরে একটা কাজ করে দিতে পারি, আমাদের আমাদের জন্য এইভাবে আলাদা আলাদা করে ডিক্লেয়ার না করা লাগে। এই জন্যই হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের কাজ আসে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা কোডও দেখবো একটু পরে। উদাহরণটা কিরকম? আমাদের এই যে এমপ্লয়ি নেম নামের জায়গাতে নাম, কোথায় গেল এখানে, এই যে আমরা একটা ক্লাস এমপ্লয়ি দিলাম, তার নামের জায়গাতে নাম, আইডির জায়গাতে আইডি। এখন যখন আমরা একটা অবজেক্ট বানাচ্ছি ওই এমপ্লয়ি ক্লাস অনুযায়ী, এমপ্লয়ি ই ওয়ানের জন্য যখন একটা আমরা অকুপাই করলাম যে নিউ এমপ্লয়ি, আমরা তার ভিতরে প্রতিবার আমরা কি করতাম, এখানে শুধু আমরা কিন্তু হয়ে গেল, এখানে শুধু আমরা কিন্তু ব্র্যাকেট দিতাম, এর ভিতরে কিন্তু আমরা কিছু পাস করতাম না, এই যে প্যারেনথেসিসটা আছে এর ভিতরে কিন্তু আমরা পাস করতাম না। এখন থেকে আমরা এর ভিতরে পাস করব। তো পাসটা আমরা কিভাবে করব? আমরা এর ভিতরেই এখানে এমন একটা কিছু করতে চাচ্ছি যেন আমাদের এখানে নামের জায়গায় জাস্ট এখানে নাম আর আইডি বসায় দিলে সে নিজের মতো করে ওটাকে করে নেয়। তার মানে আমরা যেন এখানে নাম আর আইডি দিব, ও যেন এই জিনিসটাকে ক্লাসের ভিতরে কনস্ট্রাক্ট করে ফেলতে পারে, ও যেন কনস্ট্রাকশনের কাজটা নিজে থেকে করে ফেলতে পারে। এই জন্যই কনস্ট্রাকশনের দরকারটা চলে আসে। তাহলে কনস্ট্রাক্টর কিভাবে হলো যে আমরা ব্যবহার করব, তার আগে আমরা আরেকটা জিনিস দেখি যে কনস্ট্রাক্টরটা কি। কনস্ট্রাক্টরটা হচ্ছে যে একটা ব্লক সিমিলার টু মেথড, আমরা যেভাবে মেথড বানাই সেম কনস্ট্রাক্টরে একইভাবে বানাবো। শুধু মনে রাখা লাগবে যে আমরা কিন্তু মেথডের নাম কিন্তু ইচ্ছা মতো দিছি, যেমন এখানে আমরা কি দিছি, এখানে আমরা ক্লাসের নাম কি এমপ্লয়ি, কিন্তু মেথডের নাম কি ডিটেলস। কিন্তু যদি আমরা এই ক্লাসের ভিতরে একটা কনস্ট্রাক্টর বানিয়ে রাখতে চাই, সেই ক্লাস কনস্ট্রাক্টর নাম অবশ্যই আমাদের ক্লাসের নামে হওয়া লাগবে। তার কারণ কি, আমাদের কনস্ট্রাক্টরটা ওই ক্লাসের জন্যই শুধু কাজ করবে, অন্য কোনো ক্লাসের জন্য কাজ করবে না। আমরা কনস্ট্রাক্টর যখন বানাবো, কনস্ট্রাক্টরকে বলবো যে এই ক্লাস, সে শুধু তখন ওই এক্সাক্ট ক্লাসের জন্য কাজ করবে। তাহলে তো তার জানা দরকার যে আমি কোন ক্লাসের জন্য কাজ করতেছি। এই জন্য আমরা যেই নামে ক্লাস বানাবো সেই নামে আমাদের হচ্ছে যে কনস্ট্রাক্টর বানানো লাগবে, যে এই জন্য বলা হয়েছে যে হ্যাভিং সেম নেম অ্যাজ অফ এ ক্লাস নেম, যে ক্লাসের নামে হবে সেই ক্লাসের নামেই আমাদের কনস্ট্রাক্টর বানাতে হবে, যে ক্লাসের ভিতরে আমরা কনস্ট্রাক্টরটাকে ব্যবহার করতে চাচ্ছি। তারপর আসলে হচ্ছে ডাজন্ট হ্যাভ এ রিটার্ন টাইপ, নট ইভেন ভয়েড। মানে হচ্ছে যে আমরা যখন ভয়েড বলতেছি, আমরা যখন কি করছি,
এই যে মেথড নিয়ে কাজ করছে, আমরা কিন্তু এখানে বলছি যে ভয়েড, তাই না? ভয়েড বলছি না? এখানে হতে পারে ইন্টিজার, ইন্টিজার, এখানে হতে পারে ফ্লোট, এটা পারে হচ্ছে যে ও এটা হতে পারে ফ্লোট, এরকম অনেক রকমের রিটার্ন টাইপ থাকতে পারে। কিন্তু যখন আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো তখন কোনো রকমের রিটার্ন টাইপ দেওয়া যাবে না, নট ইভেন ভয়েড। আমি তো বলি যে ভয়েড মানে কিছু রিটার্ন করবে না, আমরা এই ভয়েডটাকে ইউজ করতে পারবো না। যখন আমরা একটা ভয়েড ইউজ করে ফেলবো তখন সেটা কনস্ট্রাক্টর হয়ে যাবে না, তখন সেটা হয়ে যাবে হলো মেথড। তো আমাদের সেটা খেয়াল রাখা লাগবে যে ডাজন্ট হ্যাভ এনি রিটার্ন টাইপ, নট ইভেন ভয়েড। আমরা কোনো রিটার্ন টাইপ একটা কনস্ট্রাক্টর বানানোর সময় ব্যবহার করতে পারবো না। তারপরে আসে হচ্ছে যে the only modifier applicable for constructor are public, protected, default and private. আমরা তো মডিফায়ার এখন করি নাই, তাই না? তো আমরা এটা আপাতত মনে রাখি দিই যে আমরা শুধুমাত্র মডিফায়ার, এক্সেস মডিফায়ার যেগুলোকে বলা হয় সেগুলোই ব্যবহার করতে পারবো। সামনে শুধু এক্সেস মডিফায়ার দিয়ে কনস্ট্রাক্টরের নাম লিখে কাজ শুরু করে দেবো। তাহলে কি কি মডিফায়ার থাকতে পারে? পাবলিক, প্রোটেক্টেড, ডিফল্ট আর প্রাইভেট। এই চারটা মডিফায়ার আমরা ব্যবহার করতে পারবো। আর ইট এক্সিকিউটস অটোমেটিকলি হোয়াইল উই ক্রিয়েট অ্যান অবজেক্ট, মানে আমরা একটা কনস্ট্রাক্টর কিভাবে রান করব, এটা কখন এক্সিকিউট হবে? এটা এক্সিকিউট হবে যখনই আমরা একটা অবজেক্ট বানাবো। অবজেক্ট আমরা কখন বানাইছি, কিভাবে বানাইছি? এই যে এমপ্লয়ি নামে, এমপ্লয়ি ক্লাস, আমাদের এমপ্লয়ি ক্লাসের নামে স্টুডেন্ট ওয়ান নামে একটা অবজেক্ট বানাইছি, এই যে নিউ এমপ্লয়ি, এইটুকু দিয়ে আমরা একটা অবজেক্ট বানাইছি। যখনই আমরা একটা নিউ এমপ্লয়ি অবজেক্ট বানাই ফেলবো তখনই আমাদের যে কনস্ট্রাক্টর যদি থাকে তাহলে সেটা রান হয়ে যাবে। এভাবে আমাদের কনস্ট্রাক্টরটা রান হবে। তাহলে দেখি আমাদের সিনট্যাক্সটা কনস্ট্রাক্টরে কিভাবে হবে। কনস্ট্রাক্টর সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে এক্সেস মডিফায়ার থাকবে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর হচ্ছে ডিফল্ট, এই চারটা যে কোনো একটা। তারপরে ক্লাস নেম, তার কারণ কি কনস্ট্রাক্টরের নাম হবে ক্লাসের নামের এক্সাক্ট সেম, তাহলে ক্লাসের নাম মানে কনস্ট্রাক্টরের নেম। তারপরে লিস্ট অফ প্যারামিটার্স, প্যারামিটার্স কেন? এই কনস্ট্রাক্টের ভিতরে আমরা অনেক কিছু পাঠিয়ে দেবো যে তুমি এইসব এইসব নিয়ে কাজ করো, এটা আমরা একটু করে করে দেখবো। তাহলে আমরা হচ্ছে যে এখন দেখি আমরা হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর হলো যে কিভাবে ব্যবহার মানে বানাতে পারি। তার জন্য আমরা হচ্ছে যে এই জিনিসগুলোকে আপাতত delete করি। আর এখানে আমরা একটা ক্লাস বানিয়েছি, আমরা সেটাকে হচ্ছে যে কি করবো, এটাকে আমরা হলো যে কেটে দিই, এটাকে কমেন্ট আউট করে রাখি। এখন এর ভিতরে যাচ্ছে আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো। কনস্ট্রাক্টর এখন কিভাবে বানাবো? আমাদের এক্সেস মডিফায়ার পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ভয়েড, যে প্রোটেক্টেড আর হচ্ছে যে ডিফল্ট যে কোনো একটা দেওয়া লাগবে। তাহলে আমরা এটাকে দিই হচ্ছে যে আপাতত পাবলিক, পাবলিক কনস্ট্রাক্ট। এখন নাম কি দেবো? আমরা নাম দেবো হচ্ছে যে ক্লাসের নেমের এক্সাক্ট ওইটা। ক্লাসের নাম কি আমাদের? এই যে এমপ্লয়, এটা হলো ক্লাসের নেম, তাহলে এমপ্লয় ক্লাসের নাম আমরা দিলাম। এরপরে কি আমরা যদি সিনট্যাক্সটা একবার দেখি, এরপরে হলো একটা প্যারামিটার রাখার জন্য একটা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো। আমাদের কনস্ট্রাক্টর কিন্তু রেডি, এটাই আমাদের কনস্ট্রাক্টর। এখন দেখি তো এর ভিতরে কি আমরা কিছু করতে পারি কিনা। সিস্টেম আউট রানিং কনস্ট্রাক্টর, আমরা কনস্ট্রাক্টরকে রান করে দিলাম, আমরা এটাকে ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। আচ্ছা রাখলাম আমরা এর ভিতরে। এটা এটা হলো কনস্ট্রাক্টর, এটা হলো যে মেথড। দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, এটাই কিন্তু তফাৎ যে কনস্ট্রাক্টর কিন্তু শুধু এক্সেস মডিফায়ার দিয়ে আমরা কি করে দিলাম, কিন্তু মেথড কিন্তু আমরা এখানে একটা রিটার্ন টাইপ দিচ্ছি, কারণ মেথডটা আমাদের কি টাইপের জিনিস রিটার্ন করবে এটা আমাদের জানা দরকার। কিন্তু কনস্ট্রাক্টর আমাদের কখনো কিছু রিটার্ন করবে না, সে শুধু নিবে আর কনস্ট্রাক্ট করবে, নিবে আর কনস্ট্রাক্ট করবে, তো তার জন্য রিটার্ন টাইপের দরকার নাই। যেমন এখানে যদি আমরা পাবলিকের জায়গাতে এটা যদি এখানে যদি এখানে একটা ভয়েড লাগাই দেই, এটা হয়ে গেল এখন মেথড, এটাকে আর কনস্ট্রাক্টর বলে চিনবে না সে। এই যে এখানে কিন্তু বলছে যে মেথড এমপ্লয়ি ইজ নেভার ইউজড, তার মানে ও এটাকে অলরেডি মেথড বানিয়ে মানে ভাবে ফেলছে। যদি আমরা ভয়েড আবার কেটে ফেলি তাহলে এখন দেখি কি বলে এখানে, কনস্ট্রাক্টর এমপ্লয়ি ইজ নেভার ইউজড, ওটা কেটে দিলে বলতেছে আচ্ছা এটা এখন কনস্ট্রাক্টর হয়ে গেছে। তাহলে যদি আমরা রিটার্ন টাইপ দিয়ে ফেলি ওটা কিন্তু একদম মানে অটোমেটিকলি কনস্ট্রাক্টর থেকে মেথডে চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এটা মাথায় রাখা লাগবে যে কনস্ট্রাক্টরে কখনোই রিটার্ন টাইপ থাকবে না। এখন আমরা যদি দেখি যে আমরা এই ডিটেলস ভিতরে আমরা একটা কিছু প্রিন্ট করি, সিস্টেম আউট প্রিন্ট করবো হচ্ছে যে আই অ্যাম, আচ্ছা রানিং দিই, রানিং ডিটেলস মেথড, এটার ভিতরে এটা এটা কল করলে আমাদের ডিটেলসকে কল করলে এটা দেখাবে আর বলেন আই এন জি, রানিং ডিটেলস মেথড থেকে কল করলে এটা আসবে, কনস্ট্রাক্টর কল করলে এটা আসবে। তাহলে আমরা এখন ডিটেলসটাকে কিভাবে কল করতে পারি? তার জন্য জানি যে আমাদের ওই ক্লাসের নামে একটা অবজেক্ট বানানো লাগবে। কি অবজেক্ট বানাবো? বানাবো হচ্ছে যে আমরা এমপ্লয়ি, তার নাম দেওয়া হচ্ছে ই ওয়ান,
ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। আমাদের কিন্তু বানানো হয়ে গেল। তাহলে এখন আমাদের এখানে কি ছিল শর্তটা, যে এটা কখন এক্সিকিউট হবে, ইট এক্সিকিউটস অটোমেটিকলি হোয়েন উই ক্রিয়েট অ্যান অবজেক্ট। তাহলে কিন্তু কাইন্ড অফ এখানে আমরা একটা অবজেক্ট বানাই ফেলছি, এই ক্লাসের নামে আমরা একটা অবজেক্ট কিন্তু বানাই ফেললাম, এখানে যে নিউ এমপ্লয়ি নামে একটা অবজেক্ট বানাই ফেললাম। তাহলে আমরা কিন্তু এখনো এই যে ই1 ডট ডিটেলস কিন্তু এখন আমরা প্রিন্ট করি নাই। তার মানে এটা যতক্ষণ প্রিন্ট না করব ততক্ষণ এইটুকু এক্সিকিউট হবে না। কিন্তু এটা যদি আমরা প্রিন্ট না করতেই আমরা যদি হচ্ছে যে জাস্ট এইটুকুতে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম বা অবজেক্ট বানাই ফেললাম, আমাদের কিন্তু এই কনস্ট্রাক্টরটা রান হওয়ার কথা। রান হওয়া মানে কি, এটা রান হওয়া মানে এর ভিতরে যেটা আছে সেটা আমাদের শো করানোর কথা। দেখি আমাদের শো করতেছে কিনা। এই যে রানিং কনস্ট্রাক্টর, তাহলে আমরা কিন্তু এরকম কিন্তু ই1 ডট এমপ্লয়ি এটা কিন্তু আমরা দিলাম না, আমরা এরকম কিন্তু কিছু করি নাই যে ই1 ডট এমপ্লয়ি এটা কিন্তু আমরা দেইনি। যদি আমরা এখানে পাবলিকের পর একটা যদি ভয়েড লাগাই দিতাম তাহলে এটা কি মেথড হয়ে গেল না। এখন যদি মেথড হয়ে যায় তাহলে কিন্তু এটা রান হবে না। আমরা যদি এটাকে কেটে দিই এই লাইনটা রান হবে না, তার কারণ এটা এখন মেথড, মেথডকে আমরা জানি কল করা লাগে। এই যে কোনো কিছু দেখলাম ফাঁকা হয়ে গেল, তাহলে কিভাবে কল করা লাগবে এটাকে, ই1 ডট এমপ্লয়ি। এখন যদি আমরা রান করি তাহলে এই যে রানিং কনস্ট্রাক্টর নামে যে লাইনটা আমরা লিখছিলাম সেটা প্রিন্ট হবে, রানিং কনস্ট্রাক্টর। কিন্তু যদি আমরা এটাকে ভয়েডটা কেটে দিয়ে এটা যদি আমরা কনস্ট্রাক্টর হিসেবে ডিক্লেয়ার করি, আবার এখানে লাল দেখা দিচ্ছে, আরে ভাই এটা তো বলতেছে যে এটা তো দরকার নাই, এটা বলতেছে এটা তো দরকার নাই, কারণ কি সে অটোমেটিকলি এমনিতেই রান হবে, তাহলে এটাকে আমরা কেটে দিই। কেটে দেখি এখন কনস্ট্রাক্টর বানিয়েছিলাম যেহেতু তাহলে তো অটোমেটিকলি রান হওয়ার কথা, তাহলে বলবো যে রানিং কনস্ট্রাক্টর। আবার যদি এর নিচে আমরা যে মেথডটা আছে এটাকে যদি আমরা এখন দেখতে চাই তাহলে ই1 ডট ডিটেলস। এখন দেখি আমাদের নিচেরটাও কি রান হয় কিনা। এই যে আমাদের নিচেরটা হলো যে রানিং ডিটেলস মেথডটা আমরা কল করতে পারলাম। তাহলে মাথায় রাখা লাগবে যে একটা কনস্ট্রাক্টর তখনই কল হচ্ছে যখন এটাকে আমরা এটার নামে একটা অবজেক্ট বানাচ্ছি। তো আমাদের তো চিন্তাই ছিল এটা, আমরা তো চাচ্ছিলাম এটা যেন আমরা যখন এখানে এইটার ভিতরে যখন আমরা এমপ্লয়ি নামে একটা কিছু বানাচ্ছি, ও যেন ও বানানোর সাথে সাথেই যেন এর ভিতরে আমি নাম আর কিছু যেন দিতে পারি। এর জন্য যে নতুন করে আবার ই1 ডট নেম ই1 ডট আইডি যেন না লেখা লাগে। যখনই এটা একটা অবজেক্ট বানাবো তখনই যেন তার ভিতরে আমি নাম আর আইডি যেন পাস করতে পারি। তো আমাদের তো তাহলে এটাই তো, এর থেকে তো ভালো সলিউশন আর হইতেই পারে না। তাহলে এখন আমরা আগের মতো করি, এখানে আমরা লিখে রাখি যে স্ট্রিং নেম আর হচ্ছে যে ইন্টিজার আইডি। এটা আমরা আবার হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল বানাই ফেললাম এখানে। এখন এই যে কনস্ট্রাক্টরটা আছে এই কনস্ট্রাক্টরকে এখন আমরা বলে দেই যে তোমার ভেতরে এখন ডিটেলস তো আমাদের এই জিনিসগুলোকে শুধু প্রিন্ট করে দেখাবে, তাই না। আর কনস্ট্রাক্টরের কাজ কি, কনস্ট্রাক্টর এখন এই যখনই আমরা এটা বানাবো, এটাকে যখন আমরা নিউ এমপ্লয়ি দিব, আমরা চাচ্ছি যে এর ভিতরে এই জায়গাতে এরকম করে নাম দেবো হচ্ছে যে জিম, আর আইডি দেবো কত, আইডি দেবো হচ্ছে 101। এই দুইটাকে যেন নিয়ে সে এর কাছে চলে আসে, এই যে যখন এটাকে কল করলো নিচে আসলে আসে দেখবে যে আরে এখন আমি কি করবো, এখানে রাখবো কোথায়। তখন দেখবে যে দেখি তো এই ক্লাসের ভিতরে আমার জন্য কি কোনো কনস্ট্রাক্টর রাখছে কিনা, কারণ এগুলোতে সেহেতু কনস্ট্রাক্ট করা লাগবে। তাহলে দেখবে যে হ্যাঁ আমাকে এই ক্লাসের ভিতরে এই ক্লাসের জন্য এই যে একটা কনস্ট্রাক্টর বানিয়ে রাখছে, তাকে এখন বাকি নির্দেশনা দেওয়া থাকবে যে সে এখন এই নাম আর আইডিটা নিয়ে কি করবে। তাহলে যেহেতু এই জিনিসগুলোকে সে নিয়ে আসলো, এখন এই কনস্ট্রাক্টরের তো ওই যে বললাম না প্যারামিটার ভিতরে রাখার জন্য জায়গা দেওয়া লাগবে ওকে। তাহলে আমরা রাখার জন্য জায়গা দিই এখানে, নাম যদি দিচ্ছি তাহলে স্ট্রিং দেই, স্ট্রিং নামের জায়গার জন্য দিলাম আমরা হচ্ছে যে ধরলাম এন, এন দিলাম হচ্ছে নামের জন্য। আর হচ্ছে আইডির জন্য হচ্ছে ইন্টিজার আই দিলাম, আইটা হচ্ছে আইডি, আমরা শর্টকাট। এখন তাহলে কিন্তু এখান থেকে এই যে একটা কিন্তু লাল একটা ইয়ে ছিল, এখানে কিন্তু লাল একটা হচ্ছে, আচ্ছা এখানে যদি আমরা আহ, কি দিব এখানে যদি আমরা বাংলাতে দিই যে নাম আর হচ্ছে যে হচ্ছে কি রোল দিই, এটা নাম আর রোল, এটা দিলাম। এখন কি করবে, এখান থেকে আমরা যে নাম আর রোলটা দিব বা আইডিটা দিব, এখন হিন্টস দেখা দিচ্ছে যে নামের জায়গাতে নাম লিখছিলাম, রোলের জায়গাতে রোল লিখছি। এইটা এখন সে নিয়ে এর কাছে আসলো, কারণ কি আমরা এখানে যখন একটা অবজেক্ট বানাই ফেলছি তখনই সে এই অবজেক্টের জন্য কনস্ট্রাক্টরটা রান করে ফেলছে। কনস্ট্রাক্টর রান করে দেখতেছে কনস্ট্রাক্টরের ভিতরে আমি নাম রাখার জন্য আর রোল রাখার জন্য একটা জায়গা দিছি। এখন এই দুইটা নিয়ে সে এখন আমাদের কি কাজ, আমাদের কাজ হচ্ছে যে এটা যেন এই নামটা যেন নেমের জায়গাতে বসে আর রোলটা যেন আইডির জায়গাতে বসে, এটা আমরা চাচ্ছি। তাহলে একটু আমরা সেটা এখন করে দিই যে আমি যে আমাদের যে নেমটা ছিল, এটা অবশ্যই ছোট অক্ষরে লেখা একটা ভালো অভ্যাস, আইডি। তাহলে আমার যে নেমটা ছিল নেমের জায়গাতে
ইকুয়াল টু আমাদের এই যে স্ট্রিং এর নামের ভিতরে যেটা নিয়ে আসলাম আমরা সেটা রাখবো, নাম রাখবো, নেমের ভিতরে নাম রাখবো, আর আইডি এর ভিতরে রাখবো হচ্ছে যে রোলের ভিতরে যা ছিল সেটা। তাহলে কিন্তু নাম আর আইডির ভিতরে কিন্তু রাখা হয়ে গেল। এখন যদি আমরা প্রিন্ট করি, আমরা এটাকে এখন দরকার নেই, এটা তো আমরা টেস্ট মানে পারপাসে রাখছিলাম। এখন দেখি আমরা এটাকে কি রান করতে পারি কিনা, নেম আর এটা হচ্ছে যে আইডি। তাহলে দেখি আমরা এটাকে এখন কাজ হয় কিনা। আমরা এখানে ডিটেলসও প্রিন্ট করে দেখাইছি। এই যে আমাদের কিন্তু নামের জায়গাতে নাম আর আইডির জায়গাতে আইডি আসলো। তাহলে জিনিসটা কিভাবে কাজ করলো আমরা আরেকবার দেখি। আমরা এখানে যখন একটা মেইন মেথড থেকে এমপ্লয়ি এই ক্লাসের অনুযায়ী একটা অবজেক্ট বানাচ্ছি E1, তারপর মেমরি অকুপাই করলাম নিউ এমপ্লয়ি। যখন একটা অবজেক্ট আমাদের বানানো হয়ে গেল, নিউ এমপ্লয়ি মানে কি, সে মেমরি অকুপাই করে ফেললো, সাথে সাথে আমাদের এই যে একটা যে ক্লাসে এখানে বানাচ্ছি সেই ক্লাসের ভিতরে যে কনস্ট্রাক্টরটা ছিল সেটা রান হয়ে গেল। রান হয়ে যে দেখলো যে আচ্ছা এর ভিতরে কিছু দরকার, কি দরকার, সে একটা নাম আর একটা রোল এক্সপেক্ট করতেছে, একটা স্ট্রিং আর একটা ইন্টিজার টাইপ। তার জন্য আমরা এর ভিতরেই নামের জায়গাতে নাম আর রোলের জায়গাতে নাম আর রোলটা দিয়ে দিলাম। তাহলে ও এখন নিয়ে এখানে আসলো, আসে নামের জায়গাতে, এই নামের জায়গাতে জিম রাখলো, রোলের জায়গাতে 101 রাখলো। এখন আমরা এই কনস্ট্রাক্টরকে বললাম যে তুমি তো রাখলা ভালো কথা, তুমি এখন কনস্ট্রাক্ট করো। কি কনস্ট্রাক্ট করবা? এই যে আমরা যেখানে উপরে বানিয়ে রাখছি আমাদের যে ফরম্যাটটা বা ব্লু প্রিন্টটা, এই নামের জায়গাতে যে নাম নিয়ে আসছো সেটা রাখো, রোলের জায়গাতে যে রোল নিয়ে আসছো সেটা রাখো। সেটা রাখলো। তারপর আমরা এখন কি, আমরা তো কাজ এতটুকু না, আমরা কি রাখাই কাজ? আমাদের রাখা তো কাজ না, আমাদের কাজ হচ্ছে যে কি কি রাখলাম সেটা আবার দেখবো। তাই সেজন্য আমরা ডিটেলস, আবার ডিটেলস নামে একটা মেথড বানালাম। মেথডের ভিতরে আমরা বললাম যে নাম প্রিন্ট করে দাও নাম থেকে, আইডি প্রিন্ট করে দাও আইডি থেকে। এইভাবে আমরা একটা হলো যে এক লাইনের ভিতরে আমরা অবজেক্টও বানালাম কনস্ট্রাক্টর হিসেবে ব্যবহার করার জন্য, কনস্ট্রাক্টর ব্যবহার করার জন্য আমরা এক লাইনের ভিতরে নাম আর রোলও পাঠিয়ে দিতে পারলাম। এখন যদি আমাদের এরকম হয় যে আমার আরেকটা স্টুডেন্ট আছে, তাহলে আরেকটা এমপ্লয়ি আছে, এমপ্লয়ি নাম দিলাম হলো E2 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, নিউ এমপ্লয়ি। এখন এখানে কিন্তু লাল হয়ে গেছে, এখানে এখন এক্সপেক্ট করতেছে, কারণ যখন নিউ এমপ্লয়ি দিলাম ওই কনস্ট্রাক্টর কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডে রান হয়ে গেছে। ও এখন বলতেছে যে ভাই আমার তো দরকার, আমি তো মানে ফাঁকা ফাঁকা কাজ করতে পারি না, আমাকে আপনার কাজ করানোর জন্য অবশ্যই নাম আর একটা রোল দেওয়া লাগবে। তাহলে নাম দিলাম সেম ভাবে, যে কি দিয়েছিলাম আমরা, সাকিব। আর রোল কি, 102। এখন সে লাল দাগ তুলে দিল, বলতেছে ও আচ্ছা ঠিক আছে এখন আমি কাজ করতে পারবো। তাহলে এখন E2 এর জন্য প্রিন্ট করে দেখি, এখন E2 ডট মেথডের জন্য ডিটেলস, শিফট F10। এই যে নামের জায়গাতে জিম 101, তারপরে সাকিব 102। সেম ভাবে আমরা আগের বার একটা মেরাজ নামে প্রিন্ট করছিলাম, তাহলে এমপ্লয়ি E3 তে এটার নাম ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। আর এই ধরে কি নাম দেবো, মেরাজ। আর আর কি রোলের জায়গাতে দেবো হচ্ছে 103। তাহলে এটাকে আমরা ইয়ে করে ফেললাম। এখন দেখি আমরা E3 ডট ডিটেলস জায়গাতে আমরা কি ডিটেলস তো পাওয়ারই কথা। এই যে আমাদের ম্যারেজের জন্য এটা আমাদের করে রাখলাম। তাহলে আমাদের একটু আগে দেখলাম না যে আমরা কতগুলো কাজ করছিলাম এই জায়গাতে, যে E1 ডট নেম, E1 ডট আইডি, E2 ডট নেম, E2 ডট আইডি, এই জিনিসগুলো কিন্তু আমরা জাস্ট এক লাইনে করে ফেলে দিতে পারছি, আমরা কিন্তু আর কিছু করা লাগে না। তো এটা হচ্ছে কনস্ট্রাক্টর ব্যবহার শক্তি, যে আমরা এক লাইনে অনেকগুলো করতে পারবো। এখানে শুধু নাম আর রোল আছে না, এখন আমরা কিন্তু চাইলে মাল্টিপল কনস্ট্রাক্টর বানাতে পারি। যেমন এখানে নাম আর রোল থাকলো, এখানে যদি আরেকটা বানাই, যেমন ফ্লোট নামে একটা ফ্লোট কি স্যালারি, ফ্লোট স্যালারি দিলাম। ফ্লোট না, আমরা এখানে ডবল দিই, ডবল স্যালারি। এখন স্যালারির জায়গাতে আমরা স্যালারিও দিতে চাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি না যে, ধরলাম যে অনেক এমপ্লয়ি নতুন আসছে, অনেক এমপ্লয়ি পুরাতন আসছে। তো আমাদের যে নতুন এমপ্লয়িগুলো, পুরাতন এমপ্লয়িগুলো, তাদের জন্য স্যালারি আছে, তারা প্রতি মাসে স্যালারি পাবে। কিন্তু যারা নতুন এমপ্লয়ি আসছে তাদের জন্য তো প্রথম মাসে তো প্রথমে তো ঢুকতে তো স্যালারি পাবে না। তো তাদের জন্য তো এই এই কনস্ট্রাক্টর যদি আমরা বানাই ফেলি, আমরা কি দেখতেছি যে একটা কনস্ট্রাক্টর বানানোর সময় সে বলতেছে ভাই আমি কিন্তু আপনাকে নাম আর রোল না দেওয়া পর্যন্ত কাজ করতে পারবো না। তো যদি আমরা এখানে স্যালারিটাও রাখে দিই, তাহলে নতুন এমপ্লয়ের জন্য তো আমাদের স্যালারি দেওয়ার দরকার নাই। তাহলে এখানে স্যালারি আমরা কত দিব? তো আমরা চাচ্ছি যে এই এটা না হয়, এই গ্যাঞ্জামটা যেন না হয়ে যায়, এই জন্য আমরা আরেকটা বানাই ফেলি, হলো যে কনস্ট্রাক্টর বানাই ফেলি, যেন আমরা যদি স্যালারি ছাড়াও যেন কাজ করে, স্যালারি সহও যেন কাজ করে। তাহলে এখানে আরেকটা কনস্ট্রাক্টর বানাই পাবলিক এমপ্লয়ি। আমরা জানি যত আমরা কিন্তু মাল্টিপল কনস্ট্রাক্টর বানাতে পারবো, কিন্তু নাম কিন্তু আমাদের সেমই হওয়া লাগবে ওই ক্লাসের জন্য। এই সবগুলো কনস্ট্রাক্টর একই ক্লাসের জন্য কাজ করতেছে, কার জন্য? এমপ্লয়ি ক্লাসের জন্য। তার ভিতরে এখন আমরা কি দিব, তার ভিতরে এখন আমরা আগেরগুলো যেগুলো ছিল নাম আর রোল, এগুলো সবই থাকবে। এর ভিতরে আমরা হচ্ছে সবই দিয়ে দিলাম, শুধু এক্সট্রা অ্যাড করলাম হচ্ছে যে ডবল স্যাল। স্যাল মানে হচ্ছে ডবল টাকা দিই, ডবল টাকা।
টাকা জায়গাতে স্যালারি, তাহলে রাখলাম। রাখার পরে এখন হচ্ছে যে এর ভিতরে এখন আর কি করবো, আমরা কিন্তু নাম আর রোল কিন্তু দিয়ে ফেলছি। তাহলে এখানে আগের বার এখানে কিন্তু আমরা দেইনি। তাহলে এখন আমরা সেম কাজগুলো আবার করি, যে নেম ইকুয়াল টু নাম, রোল ইকুয়াল টু, রোল ইকুয়াল টু কি ছিল, আইডি, না আইডি ইকুয়াল টু রোল ছিল, আইডি ইকুয়াল টু হচ্ছে রোল। আর এই যে স্যালারিটা নেওয়া আমরা যে টাকার ভিতরে যেটা রাখলাম আমরা, সেটা কিন্তু এখন রাখা লাগবে। তো সেটা এখন রাখার জন্য এখানে আরেকটা দিই, তাহলে আমরা কি দেবো, আমাদের স্যালারিটা আমরা বড় হাতে লিখে ফেলছি, স্যালারি ইকুয়াল টু টাকার ভিতরে যেটা ছিল সেটা টাকা। তাহলে কিন্তু আমাদের এখন দুইটা কনস্ট্রাক্টর হলো। একটা কনস্ট্রাক্টর কাজ করবে কি, যদি শুধু কেউ নাম আর রোল দেয় তাহলে এটা কাজ করবে, যদি কেউ নাম রোল আর টাকা দেয় তাহলে এটা কাজ করবে। দুইটা একসাথে কাজ করতে পারবে না, তার কারণ কি, দুইটা তো ডেফিনেশনে আলাদা। এই কনস্ট্রাক্টর ধরলাম এটা যদি রহিম মিয়া হয়, রহিম একটা কনস্ট্রাক্টর, তাহলে সে শুধু নাম আর রোল নিয়ে কাজ করবে। ওকে বলছে যদি নাম আর রোল হয় তাহলে তুমি কাজ করবে। এটা হলো আরেকটা কনস্ট্রাক্টর, এর নাম ধরলাম করিম। করিম বলছে যে আমি নাম রোল আর স্যালারি টাকা যদি কেউ দেয় সেটার জন্য আমি কাজ করব। তাহলে দুইজনের কাজ কিন্তু আলাদা। এখানে যদি আমি আরেকটা বানাই ফেলি, যে এমপ্লয়ি E4 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। এখন নিউ এমপ্লয়ি এর ভিতরে আমরা কি নাম দিব, নাম দিলাম ধরলাম আমরা তুহিন। এখন তুহিন হচ্ছে একটা পুরাতন কাস্টমার বা পুরাতন এমপ্লয়ি, তার জন্য একটা আইডি দিলাম হচ্ছে যে 104। আর তার হচ্ছে যে ধরলাম সে তো টাকাও পায়, আমরা যদি এখানে টাকা না দিই তাও কোনো সমস্যা নাই কিন্তু। এই যে যদি আমরা এটা দেই তাহলে কি হবে, তাহলে এই যে এটা রান হবে, এটা রান হবে। আর যদি আমরা টাকা সহ দেই তাহলে কিন্তু এটা রান হবে। আমরা একটা কাজ করে দেখি, আচ্ছা আগে আমরা এটা দেখি যে 104 না, এখন আমরা কাজ করি যে এর ভিতরে আমরা স্যালারিটাও দিয়ে দিই। স্যালারি কত দিব আমরা, সে পাল হলো যে $104.5, এটা সে পাই ধরলাম। তাহলে এখন তো এটা তো প্রিন্ট করা দরকার, তাহলে ইফোর্ট ডট ডিটেলস দেখি এখন তুহিনের জন্য কি আসে। আচ্ছা তুহিন আসলো, তারপর হচ্ছে যে নাম আসলো 104। কিন্তু আমাদের কিন্তু হচ্ছে যে এই যে টাকা কিন্তু দেখাই নাই, তার কারণ কেন দেখাই নাই, তার কারণ হচ্ছে এর ভিতরে কিন্তু আমরা টাকা কিন্তু লিখি নাই। এই যে আমাদের ডিটেলসটা আছে এর ভিতরে কিন্তু আমরা টাকা দেই নাই। তো টাকা দেওয়ার জন্য এখানে একটা কাজ করে আমরা আরেকটা বসাই দিই, যে কি দিব, এখানে হচ্ছে যে SALARY, স্যালারি, স্যালারি হচ্ছে যে প্লাস, প্লাস হচ্ছে যে স্যালারি থেকে নিবে সে, আর এসে একটা ডলার সাইন দেখা যাচ্ছে, এত ডলার সে পাই স্যালারি। একটা নিউ লাইন দেওয়া উচিত ছিল। আচ্ছা তাহলে এখন দেখি আরেকবার রান করে কি হয়। এখানে দেখাচ্ছে হলো জিম 101, স্যালারি 0। তার কারণ কি, আমি নতুন এমপ্লয়ি, এখানে কোন কনস্ট্রাক্টর ইউজ করছি, আমার প্রথম কনস্ট্রাক্টর ইউজ করছি, যার ভিতরে স্যালারি কোনো কাহিনী নাই। তারপরে সাকিব 102, এটাও 0 স্যালারি, তার কারণ কি এখানে আমি কোনো স্যালারির জন্য কিছু বলি নাই। কিন্তু তারপর মেরাজ বলছে, মেরাজ 103, এটাও স্যালারি 0, তার কারণ কি এটা ওই যে প্রথম যে কনস্ট্রাক্টর আছে এটা ইউজ করছে। কিন্তু যখন আমি আবার তুহিন নিছি, তুহিনের জন্য আমি কিন্তু এই যে সেকেন্ড যে কনস্ট্রাক্টর ছিল এটা এটা নিছি, এটার ভিতরে কিন্তু স্যালারি আছে। তাহলে সে করছে কি, নামের জায়গাতে নাম দিছে, আইডি জায়গাতে আইডি দিছে, আর এখানে আমরা যে স্যালারি পাঠিয়ে দিলাম $104.5, এখানে কিন্তু $104.5 কিন্তু অরিজিনাল স্যালারি দেখাই দিছে। তাহলে আমরা কি দেখলাম যে যত মানে কনস্ট্রাক্টর আমরা যেইভাবে বানাবো সে সেভাবে কল করবে। আমরা যদি এই জিনিস এই সেম জিনিসগুলোকে যদি আরেকটু সহজ করে বুঝতে চাই, তাহলে এটাকে জন্য একটা কাজ করি, এটাকে আমি আপাতত কপি করে রাখি, এটা পেস্ট করে রাখি। এখন যদি আমি এটাকে, আচ্ছা তো এটাকে যদি আমরা আরেকটু সহজ করে বুঝতে চাই যে এটা কি হচ্ছে বা কেন হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, এইগুলোকে আমরা ডিলিট করে দিই। আর এইখান থেকে আমরা হচ্ছে যে এগুলোকে ডিলিট করে দিই। আমরা দেখলাম এগুলোর দরকার নেই, এগুলোরও দরকার নেই, দেখলাম এগুলোরও দরকার নেই, ডিটেলসের দরকার নেই।
তাহলে আমরা এখন কি করব যে আমরা মেথডটাকে কেটে দিই। এখন একটা ক্লাস হলো এমপ্লয়ি, তার ভিতরে আমরা একটা কনস্ট্রাক্টর বানাচ্ছি। সেই কনস্ট্রাক্টরের ভিতরে প্রথমটার ভিতরে আমরা কিছুই দিলাম না, ধরলাম কিছুই দিলাম না। তারপরেটার ভিতরে শুধু দিলাম হচ্ছে যে নেম, একটা দিলাম শুধু নেম। তাহলে যেটা প্রথম কনস্ট্রাক্টর সেটার ভিতরে আমরা সিস্টেম আউট করে বলি যে ফার্স্ট কনস, ফার্স্ট কনস মানে হলো ফার্স্ট কনস্ট্রাক্টর। একইভাবে আমরা হলো যে যখন এটার জন্য শুধু নাম দিছি, এটার ভিতরে আমরা দিই হলো যে সেকেন্ড কনস্ট্রাক্টর, সেকেন্ড কনস্ট্রাক্টর। আবার আমরা হলো যে আরেকটা বানাই, চারটা বানাই আমরা দেখি। এর ভিতরে নাম থাকবে প্লাস ইন্টিজার আইডিও থাকবে। তাহলে এটার নাম দিলাম আমরা হলো যে থার্ড কনস। আর এটার ভিতরে হলো যে নাম তো থাকবেই, ইন্টিজার আইডিও থাকবে, তারপর হচ্ছে যে কি থাকবে, তারপর থাকবে হচ্ছে যে ডবল স্যালারিও থাকবে। এইটা আমরা দিলাম, এটার নাম দিলাম হচ্ছে আমরা ফোর্থ কনস্ট্রাক্টর। তাহলে আমরা কিন্তু চারটা কনস্ট্রাক্টর বানাই ফেললাম। একটা কনস্ট্রাক্টরের ভিতরে কিছুই নাই। যদি আমরা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার সময় কিছুই না দেই তাহলে এটাকে কল করবে। যদি আমরা শুধু নাম দেই তাহলে এটাকে কল করার কথা। যদি আমরা হচ্ছে যে দুইটা দিই, নাম আর আইডি দিই, তাহলে এটাকে কল করার কথা। যদি আমরা নাম, আইডি আর স্যালারি দেই তাহলে এটাকে কল করার কথা। তাহলে আমরা একটা একটা বানাই বানাই দেখি। আমরা এখন কি করব, আমরা হলো যে এখানে একটা হচ্ছে যে অবজেক্ট বানাবো। কি নাম, এমপ্লয়ি E1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। এর ভিতরে আমরা কিছুই দিলাম না, ফাঁকা দিলাম। দেখি আমাদের কোনটা রান হয়। আমাদের রান হবে হচ্ছে যে ফার্স্ট কনস্ট্রাক্টর আমাদের রান হয়ে গেছে। এখন একটা কাজ করি, এটার ভিতরে আমরা শুধু একটা জিনিস দেই যে কি দেব, নাম দিলাম যে জিম। একটা কনস্ট্রাক্ট হলো যে প্যারামিটার পাস করলাম। তাহলে এখন এটা রান করে দেখি এখন কোনটা আসে। এখন যদি আমরা একটা নাম দেই তাহলে বলতেছি কি যে সেকেন্ড কনস্ট্রাক্টর রান হয়ে গেছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে এটার ভিতরে কিন্তু শুধু মানে যখন দেখছি যে আচ্ছা আমাকে নাম পাঠিয়ে দিয়েছে, একটা স্ট্রিং পাঠিয়ে দিয়েছে, তখন এই কনস্ট্রাক্টরটা রান হয়েছে। আচ্ছা একটা কাজ করি, এখন আমরা নাম প্লাস আইডিও দেই এখানে। আইডি হচ্ছে 101, এটা ইন্টিজার টাইপের জিনিস। এখন কোনটা রান হবে, এখন রান হবে হচ্ছে যে থার্ড কনস্ট্রাক্টর। তার কারণ কি, আমাদের থার্ড যে কনস্ট্রাক্টর ছিল এর ভিতরে নাম আর আইডি নেওয়ার মতো অ্যাবিলিটি ছিল। এখন যদি আমরা নাম, আইডি তার সাথে একটা যদি মানে ডবল টাইপ একটা জিনিস দিই, যেমন 12.1.5 যদি দেই, তাহলে কিন্তু আমাদের এই যে 4 নাম্বার কনস্ট্রাক্টরটা রান হওয়ার কথা। তাহলে বলতেছে যে এই যে ফোর্থ কনস্ট্রাক্টর, তাহলে আমাদের 4 নাম্বার কনস্ট্রাক্টর রান হয়ে গেল। তাহলে এইভাবে হচ্ছে যে আমরা বিভিন্ন রকম কনস্ট্রাক্টরকে নিয়ে মানে বিভিন্ন রকম অ্যাবিলিটিতে, যেমন প্যারামিটার অনুযায়ী যেমন যেটা আমাদের যখন যেটা দরকার আমরা তখন সেটাকে নিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে কনস্ট্রাক্টর বোঝার জন্য বলা হলো। এখন আমরা যদি আগেরটাতে ফেরত যাই, আগেরটাতে গেল না, এটা ছিল আমাদের আগে যেটা নিয়ে আমরা কাজ করলাম সেটা। এখন একটা জিনিস আমরা খেয়াল করি এখানে, যেটা হলো যে আজকের আমাদের আরেকটা ছিল যে দিস ভার্সেস দিস। এই যে দিস ভার্সেস দিস, দিসটা আবার কি, দিসটা হচ্ছে এখানে যে আমরা নাম দিলাম না, নাম, আইডি আর স্যালারি। তো আমরা এতগুলো কনস্ট্রাক্টর বানানোর কোনো দরকার নেই, আমরা ধরলাম যে এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা তো জানলাম যে কনস্ট্রাক্টর কিভাবে কাজ করতেছে, আর এগুলোকে আমরা ডিলিট করে দিই, এতগুলো আমাদের দরকার নেই। এখন সেটা আমরা দিস ভার্সেস দিসটা পড়বো, মানে জানবো। তাহলে এখানে আমরা কি দিছি, স্ট্রিং নেমের জায়গাতে নেমই দিলাম। এখানে যে নামটা আছে না, এটাকে আমরা কেটে দিই। এখানে আমরা যে নামে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বানাইছি সেম নামে আমরা এর ভিতরেও বানাইলাম নেম। এটার ভিতরে আমরা আইডির নাম আইডি দিলাম, আর স্যালারিটা আমরা স্যালারি দিলাম। এখন সমস্যা হবে এই জায়গাতে যে যখন আমরা এর ভিতরে নামের জায়গাতে তুহিন আইডি 104 আর স্যালারিটা দিলাম, তখন তো এর ভিতরে সেগুলো থাকলো। এখন আমরা কি বলবো, আমরা কম্পাইলারকে বলবো না যে তুমি এই যে এটার ভিতরে এটা রাখো, এই আইডির ভিতরে এই আইডি রাখো, এটার ভিতরে এটা রাখো। আমরা তো মানুষ দেখে বলতে পারতেছি যে এটার ভিতরে এটা রাখো, কিন্তু কম্পাইলারকে সেটা বলবো কিভাবে যে ওটার ভিতরে ওটা রাখো। দেখে একটা চেষ্টা করে হয় নাকি, নেম, নেম ইকুয়াল টু নেম। এখন কম্পাইলার তো বিপদে পড়ে গেল যে কি ব্যাপার, কোন নেমের জায়গাতে কোন নেম রাখবো। তাকে তো আমার বলা লাগবে যে না না না, এটার ভিতরে এটা রাখো, মানে এটা হলো একটা নেম, এটা একটা নেম, এই নামের ভিতরে এই নাম রাখো। তো এই যে একটা কনফিউশন, এটাকে দূর করার জন্য যেটা আসে সেটা হলো যে দিস। দিসটা কিভাবে কাজ করে, প্রথমে যদি আমরা এই যে এটাকে নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা বলবো কি যে এই নামের ভিতরে এইভাবে, এটা সবসময় হলো যে দিস, দিস
ডট নেম। যখন আমরা দিস ডট নেম লিখবো আমরা একটা জিনিস খেয়াল করি, কোনটা হাইলাইট হয়। যখন আমরা নেম লিখতেছিলাম তখন তো এই যে এটা হাইলাইট হয়ে যাচ্ছে, এই নেম হাইলাইট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা এইভাবে লিখি যে দিস ডট নেম, এই যে আমরা কিন্তু এটা হাইলাইট হয়ে গেল, মানে কি সে বুঝতে পারছে আচ্ছা আমাকে এটা বলা হয়েছে এখানে। তাহলে দিস ডট নেম ইকুয়াল টু নেম, কোন নেম, এই নেম। এইভাবে আমরা দিসের ব্যবহার করতে পারবো। সেম ভাবে দিস ডট আইডি ইকুয়াল টু আইডি, কোন আইডি, সেকেন্ড এই যে প্যারামিটার আইডি। আবার দিস ডট স্যালারি ইকুয়াল টু স্যালারি, এটাও আমরা দিয়ে দিলাম। তাহলে দিস ডট নেম কোনটা, এটা। দিস ডট আইডি কোনটা, এটা। দিস ডট স্যালারি কোনটা, এটা। নেম কোনটা, এটা। আইডি কোনটা, এই যে এটা। স্যালারি কোনটা, এই যে এটা। এইভাবে আমরা একই নাম ইউজ করে শুধু দিস আইডি আইডি এসব ইউজ করে হলো যে কনস্ট্রাক্টর বানিয়ে ফেলতে পারি। তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই। এখন যদি আমরা রান করি আমাদের কিন্তু একদম ঠিকঠাক রান করবে। এই যে নেম তুহিন, আইডি এত, স্যালারি হলো এত। এখন কনস্ট্রাক্টর যে আমরা বানাচ্ছি এটা কিন্তু অনেক শর্টকাটে আচ্ছা এটা তো একটা গেল, তাই না? আমরা একটা কাজ করি যে এখানে আমরা হচ্ছে যে আরেকটা কনস্ট্রাক্টর বানাই, যেটা হলো আমাদের যে সেকেন্ড পারপোজ। যে এই যে এটা হলো একটা দিস, এই যে দিস, এটা হলো এই দিস, আর ভার্সেস দিস প্যারামিটার আলাদা দিস, এটা আবার কি জিনিস? তাহলে সেটাও দেখে ফেলি, আমরা আরেকটা কনস্ট্রাক্টর বানাই ফেলি, যেটার নাম আমরা দিচ্ছি হচ্ছে যে কি নাম দেবো, সেটার নাম দিব হচ্ছে যে পাবলিকই তো দিব, পাবলিক এমপ্লয়ি। আর এর ভিতরে এখন শুধু প্রিন্ট করবো, শুধু প্রিন্ট করবো কি যে আচ্ছা যে আই এম সেকেন্ড, এর ভিতরে বলছে আই এম সেকেন্ড কনস, এটা হচ্ছে আরেকটা কনস্ট্রাক্টর। তাহলে আমরা এখন চাচ্ছি যে এই কনস্ট্রাক্টরের ভিতর থেকে আমরা এই কনস্ট্রাক্টরকে কল করবো। আমরা এতদিন কি করলাম যে আমরা কিন্তু শুধু মেইন থেকে কল করতেছিলাম কনস্ট্রাক্টরগুলোকে, কিন্তু আমরা চাচ্ছি যে এই কনস্ট্রাক্টর কল করলে যেন এটাকে আমি কল করতে পারি, মানে এটার ভিতর থেকে যেন এটাকে কল করতে পারি, অথবা এটার ভিতর থেকে যেন এটাকে কল করতে পারি। তা আমরা এটার ভিতর থেকে এটাকে কল করি। তাহলে যদি আমরা এটাকে কল করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমাদের এই যে এটা আই এম সেকেন্ড কস্ট কিন্তু রান হওয়ার কথা, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে কল করব? এটার ভিতরে যাই যদি আমরা লিখি যে এমপ্লয়ি, আমি কিন্তু হলো যে এটা কিন্তু কল হবে না। আমাদের কোনটা কল হবে, এই যে এটা, এই যে এটা হাইলাইট হয়ে আছে, ক্লাসটা হাইলাইট হয়ে আছে, তার মানে এটা কিন্তু আমাদের কল হইলো না। তো এটাকে আমরা কল করতে পারবো এইভাবে, দিস দিস প্যারামিটার। যখন আমরা দিস প্যারামিটার দিয়ে কল করলাম তখন তখন খুঁজবে যে আচ্ছা এই কনস্ট্রাক্টরের ভিতরে কোনটার মধ্যে শূন্য প্যারামিটার কনস্ট্রাক্টর আছে, একমাত্র যেটা, এটার মধ্যে কোনো প্যারামিটার দেওয়া নেই। তাহলে এখন রান করে দেখি কি হয়। এই যে আই এম সেকেন্ড কনস, সে আগে এখান থেকে এটাকে কল করলো, কারণ এটার মধ্যে কোনো প্যারামিটার দেওয়া নেই, তারপরে ও নিজের কাজ করলো। সেম ভাবে যদি আমরা আরেকটা প্যারামিটার কনস্ট্রাক্টর বানাই যে এমপ্লয়ি, তার ভিতরে দিলাম হচ্ছে যে ইন্টিজার, কি দিব, ইন্টিজার দিব হচ্ছে যে র্যাঙ্ক দিলাম, ইন্টিজার র্যাঙ্ক, এই নামে একটা আরেকটা কনস্ট্রাক্টর বানাইলাম। তার ভিতরে এখন আমরা সিস্টেম আউট করে রাখি হলো হচ্ছে র্যাঙ্ক ইজ, এরপর হচ্ছে যে র্যাঙ্ক, এই র্যাঙ্কটা দেখাই দিবি, শুধু বোঝার পারপাসে র্যাঙ্কটা লেখা দিলাম। তাহলে আমরা চাচ্ছি যে যখনই এটাকে কল করবে ও যেন এটাকে, এখন তো একটু আগে তো আমরা এটাকে কল করলাম, এখন আমরা চাচ্ছি যে এইটাকে যেন কল করে। তাই সেটা কিভাবে কল করব, এখন এর ভিতরে আমরা একটা র্যাঙ্ক বসাই দিই যে 5। এখন দেখি আমাদের কোন কনস্ট্রাক্টরটা কল হয়। তাহলে এখন কিন্তু বলছে যে র্যাঙ্ক ইজ 5, তাই কিন্তু এটা আর প্রিন্ট হয় নাই। তার কারণ কি, আমরা এখন বলে দিছি যে না র্যাঙ্ক 5, মানে যেটার ভিতরে একটা ইন্টিজার রাখার মতো প্যারামিটার দেওয়া আছে সেটাকে কল করবা। তাহলে ও এখন এটাকে কল করলো। তো আমরা যদি চাই যে একটা কনস্ট্রাক্টর ভিতর থেকে আরেকটা কনস্ট্রাক্টরকে কল করবো, সেই ক্ষেত্রে আমরা দিস এর পরে এরকম ব্র্যাকেট দিয়ে ওই কনস্ট্রাক্টর ভিতরে যে রিকোয়ারমেন্টস গুলো দেওয়া আছে সেই অনুযায়ী দিয়ে দেবো। যেমন এখানে সেটা র্যাঙ্ক লেখা আছে, আমরা র্যাঙ্ক বসাই দিয়েছি, এই জন্য এটাকে কল করছে। এইভাবে আমরা দিসের ব্যবহারটা হলো যে আহ, করতে পারি। তো এটাই ছিল হচ্ছে যে আমাদের কনস্ট্রাক্টর দিস, যেটা হচ্ছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলের জন্য। আর এই দিস হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর ভিতর থেকে আরেকটা কনস্ট্রাক্টরকে কল করার জন্য। এখন এই যে আমরা একটা কনস্ট্রাক্টর বানাইলাম, এগুলো এটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক্স যে এই যে একটা কনস্ট্রাক্টর বানাইলাম, আমরা ভাবলাম যে এগুলো কিছুই নাই, এগুলো সব ডিলিট। তো এই যে এতগুলো জিনিস লেখা, তাই না? আমরা একটা ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল রাখলাম, এখন এর জন্য একটা আমরা কনস্ট্রাক্টর বানাবো। তাহলে এখন আমাদের অনেক কষ্ট করা লাগতেছে না, যে পাবলিক, তারপরে নাম দেওয়া লাগতেছে এমপ্লয়ি, এর ভিতরে আবার প্যারামিটার দেওয়া লাগতেছে হলো যে স্ট্রিং নেমের জন্য নেম, আবার অনেক কিছু অনেক কিছু।
এখানে যদি আবার অনেক কিছু থাকলে আবার অনেক কিছু দেওয়া লাগতেছে, আবার এর ভিতরে আবার দিস ডট সামথিং সামথিং অনেক কিছু লেখা লাগলো। তো এই কাজগুলো কি কোনোভাবে কি শর্টকাটে করা যায়? হ্যাঁ, শর্টকাটে করা যায়। সেটার জন্য ইন্টেলিজেন্ট আমাদের যে অল্টার কি আর ইনসার্ট কি যেটা আছে, অথবা এখান থেকে যদি আমরা অল্টার কি ইনসার্ট করলে শর্টকাট যেটা আমি ইউজ করি, এখান থেকে যে এখানে জেনারেট লেখা আছে, অল্টার প্লাস ইনসার্ট, এখানে যদি যাই, যাওয়ার পর এখানে কিন্তু অনেক কিছু আছে, তার ভিতরে একটা হচ্ছে যে ই কনস্ট্রাক্টর। এটা যদি আমরা ক্লিক দেই, আমাদের এখন বলবে যে আমি যে কনস্ট্রাক্টর বানাবো তার ভিতরে আমি কোনটা কোনটা প্যারামিটার রাখতে চাচ্ছি। আমি কি নেম, ইন্টিজার না কোনটা রাখতে চাচ্ছি? আমি তো সবগুলো রাখতে চাচ্ছি, তাই না? তাহলে এখানে আমি সবগুলোকে ক্লিক করে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের জন্য কিন্তু একটা কনস্ট্রাকশন নিজে থেকে বানিয়ে দিল। এই যে পাবলিক এমপ্লয়ি, তার ভিতরে নেম, আইডি, স্যালারি, দিস নেমের জায়গাতে নেম রাখছে, আইডি জায়গাতে স্যালারি জায়গাতে আইডি রাখছে। আবার সেম ভাবে যদি আমরা চাই যে না আমরা শুধু হচ্ছে নেম আর আইডি এর জন্য একটা কনস্ট্রাক্টর বানাবো, তাহলে কি করব? অল্টার ইনসার্ট, আমি শর্টকাট ইউজ করলাম কনস্ট্রাক্টর। আমি চাচ্ছি নেম আর আইডি নিয়ে একটা কনস্ট্রাক্টর বানাবো, তাহলে ওকে। তাহলে আমাকে কিন্তু শুধু নেম আর আইডি নিয়ে একটা কনস্ট্রাক্টর বানিয়ে দিল। সেম ভাবে আমি যদি চাই যে যে কনস্ট্রাক্টর বানাবো একটা নিয়েও না, সিলেক্ট নন, তাহলে আমাদের কিন্তু এই যে ফাঁকা একটা কনস্ট্রাক্টর বানিয়ে দিল। তো এইভাবে আমরা খুব সহজে শর্টকাট কি ইউজ করে বা এই যে জেনারেট অপশন থেকে যে আমরা নিজে মানে খুব সহজে একটা কনস্ট্রাক্টর বানাতে পারি। এর জন্য আমাদের হাতে কলমে এখন আর লেখার দরকার পড়ে না, কম্পাইলার নিজে থেকে আমাদেরকে এগুলো করে দেয়। এরকম জেনারেটের ভিতরে আরো অনেক কিছু আছে, যেমন কি আছে, কেটা সেটার এসব অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে পরের লেকচারগুলোতে শিখে ফেলবো। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকে যে বেসিক লেকচারটা ছিল কনস্ট্রাক্টরের উপরে আর দিস ভার্সেস দিস এর উপরে, তার উপরে সম্পূর্ণ আলোচনা।